2026 ব্যাচের এসএসসি পরীক্ষার্থীরা, তোমাদের পরীক্ষা কিন্তু ইতিমধ্যে চলছে। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হচ্ছে। কার কেমন পরীক্ষা হইলে একটু কমেন্টে ছোট্ট করে জানাইতে পারো। সামনের পরীক্ষা হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় মানে বিজিএস। আর এই বিজিএস পরীক্ষায় এক ক্লাসেই আমরা তোমাদেরকে 120টারও বেশি এমসিকিউ সলভ করে দিব। 120টার বেশি বলতে প্রকৃতপক্ষে 150টারও বেশি। এবং ওই এমসিকিউ গুলাই হচ্ছে এখানে আনা হয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করে, মানে যেগুলো তোমাদের সিলেবাসে আছে, যাতে তুমি 100% কমন পাও এখান থেকে। সো অনেকেই আছে যারা সারা বছর হচ্ছে এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাবজেক্টটা খুব মনোযোগ দিয়ে পড়ো নাই, কেউ লাস্ট মোমেন্ট আইসা পড়ছো, তাদের জন্য এই একটা ক্লাসই হতে পারে একেবারে এমসিকিউ এর গেম চেঞ্জার। আর যারা সারা বছর পড়াশোনা করেছো তাদের জন্য এই একটা ক্লাসই হতে পারে লাস্ট মোমেন্টের ফাইনাল টাচ। সো আমি কথা একদমই বাড়াবো না, যেহেতু পরীক্ষা তোমার একটু পরেই বা আগামীকাল, যে যখন ভিডিও দেখছো সেই সময় অনুযায়ী। তো চলো আমরা হচ্ছে প্রশ্ন সলভ করা শুরু করে দিই। আর মনে রাখবা যে এই প্রশ্নগুলো কিন্তু একেবারে বাছাই করে বিভিন্ন বোর্ডে কখন কখন আসছিল, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্কুল থেকে অ্যানালাইসিস করে নেওয়া হয়েছে। তো এখান থেকে কমন পড়ার পসিবিলিটি কিন্তু অনেক অনেক বেশি। একটু মনোযোগ দিবা, আর বেশি অ্যানালাইসিস আমরা যাবো না, জাস্ট পড়বো, কালকে হচ্ছে এক্সামে হচ্ছে দাগায় দিয়ে আসবো। ওকে, প্রথমে হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায় আছে বাংলাদেশের স্বাধীনতা। এখান থেকে অফকোর্স কিছু কিছু মানে প্রশ্ন তো আসবেই, কিছু কিছু বলতে আমি বলতেছি সিকিউ আসবে, এমসিকিউ আসবে, সবই আসবে, তারপরে হচ্ছে এসকিউ আসবে। তো এখান থেকে আমরা প্রশ্নগুলো দেখি। প্রথম প্রশ্ন, পাকিস্তানি সেনাবাহিনী কোন রাতে বাঙালিদের উপর আক্রমণ চালায়? খুবই সহজ একটা প্রশ্ন, উত্তর হচ্ছে 25শে মার্চ। পাকিস্তানি সেনাবাহিনী 25 মার্চ বাঙালিদের উপর আক্রমণ চালায়, মানে অপারেশন সার্চ লাইটটা শুরু করে আর কি। 1970 সালের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে কোন দল? 1970-এর নির্বাচনটা নিয়েই কিন্তু আলটিমেটলি আমাদের যুদ্ধটা শুরু হয় এই নির্বাচনের পরে পরে। আর এই নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল, মানে কি সবচেয়ে বেশি আসনে জয়লাভ করেছিল তৎকালীন আওয়ামী লীগ, এবং তাদেরই ক্ষমতায় যাওয়ার কথা ছিল আওয়ামী লীগ। কখন অপারেশন সার্চলাইটের পরিকল্পনা করা হয়? অপারেশন সার্চলাইট শুরু করা হয় 25শে মার্চ মধ্যরাতে, আর এইটার পরিকল্পনা করা হয় হচ্ছে 17 মার্চ ঢাকায় বসে। 17 মার্চ। অপারেশন সার্চলাইটের নীল নকশা তৈরি করেন কে? নীল নকশা তৈরি করেন রাও ফরমান আলী। রাও ফরমান আলী, সাথে টিক্কা খান ছিল, বা এই অঞ্চলে আরো সামরিক কর্মকর্তারা ছিল, বাট মেইন কুশীলব হচ্ছে রাও ফরমান আলী। 25 মার্চের পৈশাচিক গণহত্যার নাম কি ছিল? নাম ছিল অপারেশন সার্চলাইট। সহজ প্রশ্ন, বাট বারবার পরীক্ষায় আসে, মনে রাখতে হবে। অপারেশন সার্চলাইটের নীল নকশাকারীরা হলো, অপারেশন সার্চলাইট এটা যারা হচ্ছে নীল নকশা মানে কি পরিকল্পনাটা করেছিল, তারা কারা কারা? এখানে সুন্দর করে নাম আছে, টিক্কা খান, রাও ফরমান আলী। আইয়ুব খান তো হচ্ছে ওই পাকিস্তানের ছিল, বা উনি হচ্ছে আসলে তখন তো ক্ষমতাতে ছিল না, তখন ক্ষমতা ছিল হচ্ছে ইয়াহিয়া খান। আইয়ুব খান তো তার আগেই ক্ষমতা থেকে চলে গেছে। সো টিক্কা খান এবং রাও ফরমান আলী 1 এবং 2। মুক্তিযুদ্ধে কয়টি ব্রিগেড ফোর্স গঠন করা হয়? আমরা জানি বাংলাদেশকে টোটাল 11টা সেক্টরে ভাগ করা হয়েছিল। এই 11টা সেক্টরকে আবার 3টা আলাদা ব্রিগেড ফোর্স গঠন করা হয়েছিল, জেড ফোর্স, এস ফোর্স এবং কে ফোর্স। হ্যাঁ, 3টি ব্রিগেড ফোর্স। জেড ফোর্সের নেতৃত্বে কে ছিলেন? জিয়াউর রহমান। এটা কিন্তু এবার জন্য ইম্পর্টেন্ট, যে জেড ফোর্সের নেতৃত্বে ছিল হচ্ছে জিয়াউর রহমান, এটা মনে রাখবা, জিয়াউর রহমান। এস ফোর্সের ছিল হচ্ছে শফিউল্লাহ, তাই না? কি যেন শফিউল্লাহ, ভুলে গেছি, যাই হোক। আর কে ফোর্স ছিল হচ্ছে খালেদ মোশাররফ। এই 3টা ফোর্স। মুক্তিযুদ্ধের মূল নিয়ামক শক্তি কি ছিল? মুক্তিযুদ্ধের নিয়ামক শক্তি মানে কাদের শক্তিতে এই মুক্তিযুদ্ধ হয়েছে? জনগণের শক্তিতে। মুক্তিবাহিনীর অনিয়মিত শাখার একটা বিরাট অংশ ছিল কারা? অনিয়মিত কারা? যারা হচ্ছে ধরো সামরিক বাহিনীর মানুষজন ছিল, তারা তো নিয়মিত বাহিনী, নিয়মিত যুদ্ধ করবে। এর বাইরে আপামর জনগণ যে বাহিনীটা গঠন করে সেটা হচ্ছে অনিয়মিত বাহিনী। এর ভিতরে মুক্তি বাহিনী ছিল, মুজিব বাহিনী ছিল, এরকম বিভিন্ন বাহিনী ছিল। তো তাদের ভিতরে সবচেয়ে বেশি সংখ্যক ছিল কারা? শিক্ষার্থীরা ছিল সবচেয়ে বেশি পরিমাণে। রেসকোর্স ময়দানের বর্তমান নাম কি? 7ই মার্চ 1971 সালে তৎকালীন রেসকোর্স ময়দানে শেখ মুজিবুর রহমান তার ঐতিহাসিক ভাষণটা দিয়েছিল, এবং এই রেসকোর্স ময়দানে এই পাকিস্তানিরা কিন্তু আত্মসমর্পণ করেছিল, এবং সেই রেসকোর্সের বর্তমান নাম হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান। নিচের কারা পেশাজীবী? যারা একটা নির্দিষ্ট পেশায় কাজ করে, চাকরি করে, সেটা হচ্ছে চিকিৎসকরা হচ্ছে পেশাজীবী, আর বাকিরা হচ্ছে কিন্তু পেশাজীবী না। শ্রমিকদের তুমি পেশাজীবী বলতে পারো, বাট ওনারা হচ্ছে নির্দিষ্ট কাজে যুক্ত না, এক এক সময় এক এক কাজ করে তারা। কোন সরকার আমাদের মুক্তিযুদ্ধের প্রতি সহানুভূতিশীল ছিল? কোন সরকার? ধরো আমাদেরকে তো হেল্প করছে ভারত সরকার, রাশিয়া সরকার, এর বাইরে এখানে যে সরকারগুলো দেয়া আছে, মার্কিনরা আমাদের বিপক্ষে ছিল, চীন আমাদের বিপক্ষে ছিল, সৌদি আরব মোটামুটি বলা যায় বিপক্ষে ছিল, বাট ব্রিটিশ সরকার
মোটামুটি বলা যায় আমাদের প্রতি সহানুভূতিশীল ছিল, বাট পশ্চিমা এলাই রক্ষা করার কারণে ডিরেক্টলি সাপোর্ট করতে পারে না, বাট আমাদের দিকে সহানুভূতিশীল ছিল। বিভিন্ন দেশে মুক্তিযুদ্ধের জন্য অর্থ সংগ্রহ করেছে কারা? পৃথিবীর বিভিন্ন দেশে যে সমস্ত বাঙালিরা ছিল, প্রবাসী বাঙালিরা, তারা কিন্তু ঘুরে ঘুরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের খরচ মেটানোর জন্য অর্থ সংগ্রহ করেছিল। উত্তর হচ্ছে প্রবাসী বাঙালিরা। বাঙালি মুক্তিযোদ্ধাদের যেই বৈশিষ্ট্য 1971 সালে ফুটে ওঠে, বাঙালি মুক্তিযোদ্ধারা 1971 সালে যুদ্ধ করার মধ্য দিয়ে যে বৈশিষ্ট্য ফুটিয়ে তোলে যে আমরা কেমন, কি দেশপ্রেম, সাহসিকতা, আত্মত্যাগ, তিনটাই। কারণ নিজের জীবন একদম ঢেলে দিচ্ছে। মুক্তিযুদ্ধে গণমাধ্যমের যে ভূমিকা পালন করে, মানে গণমাধ্যমগুলো মুক্তিযুদ্ধে কেমন ভূমিকা পালন করে, মুক্তিযুদ্ধদের অনুপ্রাণিত করে, দেশাত্মবোধক গান এবং সংবাদ প্রচার করে, রণাঙ্গনের তথ্য প্রচার করে, তিনটাই তো করে, রাইট? যৌথ কমান্ড গঠিত হয়, মানে বাংলাদেশের ওই সময় যে নিয়মিত বাহিনী এবং অনিয়মিত বাহিনী, এদের সাথে অন্য একটা দেশের বাহিনীদের মিলে একটা যৌথ কমান্ড গঠিত হয়। সেই দেশটা কারা? সেই দেশটা হচ্ছে ভারত। ভারতের সাথে মিলে আমরা যৌথ কমান্ড গঠন করি। কত তারিখে? 21শে নভেম্বর, ঠিক আছে? 21শে নভেম্বর যৌথ বাহিনী গঠন করা হয় এবং এই দিনটাকে বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করা হয়। কোন দেশের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানকে, ইয়াহিয়া খান ছিল তখন পাকিস্তানের প্রেসিডেন্ট, ইয়াহিয়া খানকে বিশ্বের কোন দেশের প্রেসিডেন্ট যুদ্ধ বন্ধের আহ্বান জানায়? সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট। ওই সময় সোভিয়েত ইউনিয়ন কিন্তু অনেক শক্তিশালী একটা রাষ্ট্র ছিল, বর্তমানে যেটাকে আমরা রাশিয়া নামে চিনি। তারা কিন্তু এই আহ্বানটা জানায়। বাংলাদেশ সরকার বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেন কত সালে? মুক্তিযুদ্ধে অনেকেই প্রাণ হারিয়েছেন, মানে প্রায় 30 লাখের মতো শহীদ হয়েছে আমাদের। যদিও এটা নিয়ে বিতর্ক হয়, বাট আমরা বিতর্কে যেতে চাই না। একটা প্রাণের মূল্যও কিন্তু অনেক বেশি, ঠিক আছে? এর পাশাপাশি অনেক নারী, আমাদের মা বোনরা, তারা কিন্তু লাঞ্ছিত হয়েছে পাকিস্তানি আর্মিদের দ্বারা। তো যারা লাঞ্ছিত হয়েছে, পরবর্তী সময় ওরা কিন্তু সমাজে এসে স্বাভাবিক জীবনটা পায় নাই, মানুষ তাদেরকে ঘৃণা করতো, দেখতে পারতো না। এই মানুষগুলোকে বাংলাদেশ সরকার 2016 সালে এসে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেয়। বুঝতে পারছো? পাকিস্তানকে গোলাবারুদ সরবরাহ না করতে বিভিন্ন সরকারের কাছে আবেদন করেছে কারা? পৃথিবীর বিভিন্ন দেশের সরকারের কাছে আবেদন করেছিল বাংলাদেশে কিছু মানুষ, যাতে পাকিস্তানকে গোলাবারুদ সরবরাহ না করা হয়, যাতে পাকিস্তানের গোলাবারুদ শেষ হয়ে যায়। কারা আবেদন করেছিল? প্রবাসী বাঙালিরা। ধরো ইউএসএ তে থাকা মানে প্রবাসী বাঙালিরা ইউএসএ সরকারকে বলেছিল পাকিস্তানকে হেল্প করেন না। ইউরোপের দেশগুলোকে, ইউরোপে থাকা বাঙালিরা বলেছিল হেল্প করেন না। এইভাবে, বুঝতে পারছো? ওকে ওকে। তারপরে হচ্ছে বাংলাদেশের পক্ষে সমর্থন আদায়ে বিদেশের পার্লামেন্ট সদস্যদের নিকট কারা ছুটে গিয়েছিল? ওই একই কথা, প্রবাসী বাঙালিরাই আলটিমেটলি ছুটে গিয়েছিল। মুক্তিযুদ্ধে সকল মানুষের সহযোগিতা বাঙালির কোন বৈশিষ্ট্যকে ফুটিয়ে তোলে? মুক্তিযুদ্ধে সকল মানুষের সহযোগিতা, মানে মুক্তিযুদ্ধের সময় যারা দেশের ভিতরে ছিল তারা যুদ্ধ করেছে, আবার যারা দেশের বাইরে ছিল তারা সহযোগিতা করেছে। এতে কি প্রমাণিত হয়? আমরা মূলত স্বাধীনতাকামী জাতি, আমরা স্বাধীনতা চাই, এইটা কিন্তু প্রমাণিত হয়ে যায়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জিত হয় কখন? চূড়ান্ত বিজয় পাই আমরা হচ্ছে 16 ডিসেম্বর 1971 সাল। বহির্বিশ্বে মুক্তিযুদ্ধের পক্ষে প্রচারের প্রধান কেন্দ্র ছিল কোন শহর? এইটা ছিল হচ্ছে লন্ডন শহর। তোমরা ইতিমধ্যে পড়েছো বইয়ের ভিতরে। শিল্পী জর্জ হ্যারিসন মুক্তিযুদ্ধে বিশ্বে জনমত সৃষ্টি করে কোনটির দ্বারা? একজন বিখ্যাত শিল্পী ছিলেন লর্ড হ্যারিসন, সরি লর্ড না, জর্জ হ্যারিসন। তিনি হচ্ছে ইউএসএ তে মেডিসন স্কোয়ারে বিশাল একটা কনসার্ট আয়োজন করে গান গেয়ে টাকা উঠায়। সেই টাকা বাংলাদেশের শরণার্থীদের সহযোগিতা করার জন্য পাঠিয়ে দেয়। তার মানে তিনি গান গেয়ে জনমত সৃষ্টি করেছেন এবং পৃথিবীর মানুষকে জানিয়ে দেন যে ওইখানে যুদ্ধ হচ্ছে, ওইখানে মানুষ বিপদে আছে। হ্যাঁ, এবং আমার আমেরিকা হচ্ছে আবার সেই যুদ্ধের মোটামুটি বলা যায় পাকিস্তানের পক্ষে, এই কথাগুলো প্রচার করে দিয়েছিলেন। বলছে কত হাজার পাক সেনা নিঃশর্তে যৌথ কমান্ডের নিকট আত্মসমর্পণ করেছিল? 93,000 পাক সেনা, 93,000। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের পর সর্বাধিক অবদান রাখে কোন দেশ? বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের পরে সবচেয়ে বেশি অবদান রাখে, মানে সবচেয়ে বেশি অবদান ভারতের, ঠিক এরপরেই যে সবচেয়ে বেশি অবদান রাখে সেটা হচ্ছে রাশিয়া, যার নাম ছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। এরপর হচ্ছে স্বাধীন বাংলাদেশ সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা কত ছিল? স্বাধীন বাংলাদেশ সরকার বলতে কি, ওই যে মুজিবনগর সরকার যেটা, হ্যাঁ, অস্থায়ী সরকার যেটা গঠন করা হয়, সেই সরকারে তো হচ্ছে 6 জন, মানে সেই সরকারে তো হচ্ছে প্রায় 12টা মন্ত্রণালয় ছিল, 4 জন গুরুত্বপূর্ণ মানুষ ছিলেন। এর বাইরে এই সরকারকে পরামর্শ দেওয়ার জন্য একটা উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। সেই উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা ছিল 6 জন।
মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন কে? মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন কর্নেল MAG উসমানী, যাকে পাপা টাইগার বলা হতো। ঠিক আছে। মুজিবনগর সরকারের পররাষ্ট্র এবং আইনমন্ত্রী কে ছিলেন? পররাষ্ট্র এবং আইনমন্ত্রী ছিলেন খন্দকার মোশতাক আহমেদ। আর প্রধানমন্ত্রী কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ। অর্থ এম মনসুর আলী। ত্রাণ পুনর্বাসন AHM কামারুজ্জামান। মনে থাকবে। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছে M মনসুর আলী, যেটা একটু আগে বলে ফেলেছি আমি। উপদেষ্টা পরিষদ গঠন করা হয় কেন? কারণ মুজিবনগর সরকারকে যাতে ঠিকঠাক নির্দেশনা প্রদান করা যায়। এবং উপদেষ্টা পরিষদে দেখো, এই সরকারে কিন্তু সবাই ছিল আওয়ামী লীগের, ওই সময় আওয়ামী লীগের, তাই না? আর কি বলে, আর হচ্ছে যারা হচ্ছে আওয়ামী লীগের বাইরে বিভিন্ন দলের ছিল, সকল দলের যাতে সম্মিলন ঘটে, দ্যাটস ওয়াই উপদেষ্টা পরিষদের ভিতরে কিন্তু অন্যান্য দলের মানুষজন ছিল, যাতে এটা একটা নির্দলীয় হয় এবং ঠিকঠাক যাতে পরামর্শ দেওয়া যায়। দ্যাটস ওয়াই এটা করা হয়েছিল। জনাব ক ব্রিটেনে মুক্তিযুদ্ধের জন্য অর্থ সংগ্রহ করতেন। বাংলাদেশের পক্ষে সমর্থন আদায়ে বিভিন্ন সংস্থায় যাতায়াত করতেন। জনাব ক মুক্তিযুদ্ধে কাদের প্রতিনিধিত্ব করেন? এক কথায় শেষ, প্রবাসী বাঙালির প্রতিনিধিত্ব করেন, কারণ তিনি হচ্ছে প্রবাসে অবস্থান করতেছেন। তার মানে এর মাধ্যমে আমরা প্রথম অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ MCQ গুলো কভার করে ফেললাম। বলতে পারেন যে ভাই আরো তো অনেক কিছু আছে। হ্যাঁ, অনেক কিছু আছে, বাট আমি অ্যানালাইসিস করে দেখেছি যে বিভিন্ন পরীক্ষায় যে এসেছে প্রশ্নগুলো, সেখান থেকে এই প্রশ্নগুলোই বারবার এসেছে। দ্যাটস ওয়াই একটা পসিবিলিটি আছে এবারও এই প্রশ্নগুলোই আসার, তাই সেই প্রশ্নগুলো কভার করেছে। আর সারা বছর তো তোমরা পড়াশোনা করেছোই কিছু, তাই না? সেখান থেকে তো কমন পড়বেই, বাট এখান থেকে ডিরেক্ট কমন আসার পসিবিলিটি আছে। এবার চলো আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, যেটা হচ্ছে একটু তোমরা প্যারা খাও, তৃতীয় অধ্যায় সৌরজগৎ এবং ভূমণ্ডল, এটা থেকে আলোচনা করি। কোনো আলোচনা নাই, ডিরেক্ট প্রশ্ন চলে যাব। ক দেশটির অবস্থান 60 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায়। এর প্রতিবাদ স্থান কত? দ্রাঘিমার ক্ষেত্রে প্রতিবাদ স্থান করতে হয় কি? পূর্ব থাকলে হয় পশ্চিম, পূর্ব থাকলে হয় পশ্চিম। আর যেই দ্রাঘিমা আছে এইটা 180 থেকে বিয়োগ করতে হয়, 180 বিয়োগ এইটা, তাহলে 120 থাকলো। তাহলে 120 ডিগ্রি পশ্চিম, 120 ডিগ্রি পশ্চিম। আর অক্ষরেখার ক্ষেত্রে কি হয়? যেটা আছে ওইটাই হবে, জাস্ট পূর্বটা হচ্ছে পশ্চিম হয়ে যাবে। আর দ্রাঘিমার ক্ষেত্রে কি হবে? পূর্বটা পশ্চিম হবে, আর এই যে সংখ্যাটা 180 থেকে বিয়োগ করতে হবে। জোয়ার ভাটা অর্থনীতিতে কিভাবে প্রভাব ফেলে? অর্থনীতিতে বিভিন্নভাবে প্রভাব ফেলে। একটা হচ্ছে এখানে দুইটা জিনিস আছে, দেখো। নদীর আবর্জনা পরিষ্কার করে, নদীর মোহনায় পলি জমা করে, এটা তো হবেই না। নদীর গভীরতা বৃদ্ধি করে, এই দুইটাই কিন্তু গুরুত্বপূর্ণ, বাট এখানে অর্থনীতির জন্য কোনটা বেশি গুরুত্বপূর্ণ? নদীর গভীরতা বৃদ্ধি করা, কারণ নদীর গভীরতা বৃদ্ধি পাইলে সেখান দিয়ে নৌ চলাচল করতে পারে, সারা বছর পানি থাকে। দ্যাটস ওয়াই অর্থনীতিতে এইটার মাধ্যমে জোয়ার ভাটা আমাদের ভূমিকা থাকে। জোয়ার ভাটা কি? নদীতে পানি একবার এরকম যায়, আবার পানি নেমে যায়, এই যে পানির চলাচল স্রোত, এর ফলে নদীর গভীরতা বৃদ্ধি পায়, পলি জমতে পারে না। সকল গ্রহ উপগ্রহের আলোর উৎস কোনটা? একদম সহজ, সূর্য। পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ শক্তি সূর্য অপেক্ষা কত গুণ বেশি? দ্বিগুণ বেশি। চন্দ্রের আকর্ষণ সূর্যের তুলনায় দ্বিগুণ বেশি। দ্যাটস ওয়াই জোয়ার ভাটার ক্ষেত্রে চন্দ্রের আকর্ষণটা এখানে বেশি কাজ করে, সূর্যেরটা কম কাজ করে। সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটা? যেটা পৃথিবীর, যেটা হচ্ছে সূর্যের সবচেয়ে কাছে, সেটাই ক্ষুদ্রতম, বুধ। সৌরজগতের নিয়ন্ত্রক হিসেবে সূর্যের কিছু বৈশিষ্ট্য আমরা দেখি, যে গ্যাসীয় পদার্থ দ্বারা গঠিত, খুব স্বাভাবিক, হাইড্রোজেন এবং হিলিয়াম। আণবিক শক্তি সৃষ্টির প্রক্রিয়া শক্তি তৈরি করে, এটাও ঠিক আছে। সূর্যে কঠিন বা তরল পদার্থ আছে? নাই, তার মানে 1 আর 2। আহ্নিক গতির ফলে কি হয়? আহ্নিক গতির ফলে দিন এবং রাত সংগঠিত হয়। 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ, এটাকে কোন রেখা বলে? কর্কট ক্রান্তি। যদি এটা দক্ষিণ হইতো তাহলে বলতাম আমরা মকর ক্রান্তি। সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ কোনটা? বুধ, শুক্র, পৃথিবী। রাইট, পৃথিবী। নিচের কোন রেখা বাংলাদেশের মাঝামাঝি দিয়ে অতিক্রম করেছে? ওই যে 23 ডিগ্রি 5 মিনিট, যেটা আর কি বলি, বা একেবারে আমি এভাবে 23.5 ডিগ্রিও বলতে পারি, 23.5 ডিগ্রি উত্তর, এটা হচ্ছে বাংলাদেশের মাঝামাঝি দিয়ে গেছে। এটা হচ্ছে মূলত কর্কট ক্রান্তি রেখা। কোন গ্রহের উপরিভাগে গিরিখাত এবং আগ্নেয়গিরি রয়েছে? গিরিখাত, আগ্নেয়গিরি কোথায় আছে? মঙ্গল গ্রহে আছে। রাইট, মঙ্গল গ্রহে আছে, মনে রাখবা। 1 ডিগ্রি দ্রাঘিমার সময়ের জন্য পার্থক্য, 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হয় হচ্ছে 4 মিনিট। তাহলে গ্রিনিচ থেকে 65 ডিগ্রি পূর্ব, আমরা দাগ দিয়ে নেব একটা, এটা হচ্ছে গ্রিনিচ 0 ডিগ্রি। 65 ডিগ্রি পূর্ব, এদিকে যাব আমরা 1 2 3 করে 65 ডিগ্রি পূর্ব। ঠিক আছে, 65 ডিগ্রি পূর্ব, পূর্ব দিকে মানে কি সময় আগায় থাকবে। তাহলে
এই গ্রিনিচ হচ্ছে 0 ডিগ্রি, তাহলে এই দুইটা জায়গার ভিতরে দ্রাঘিমার পার্থক্য কত? এই যে 65 ডিগ্রি পার্থক্য, এরকে আমরা 4 দিয়ে গুণ করবো, 65 গুণন 4, বের হয়ে আসবে হচ্ছে 4 ঘন্টা 20 মিনিট। ঠিক আছে, মানে দ্রাঘিমার পার্থক্যকে 4 দিয়ে গুণ করলে সময় পাওয়া যায়, এক কথায় শেষ, মানে 4 মিনিট দিয়ে গুণ করলে সময় পাওয়া যায়। বৃহস্পতি গ্রহের উপগ্রহের সংখ্যা কতটি? উপগ্রহ হচ্ছে 67টি, উপগ্রহ হচ্ছে 67টি। এটা হচ্ছে বর্তমানে যে নতুন বই আসছে সেখানে আবার 97টি লেখা, তো সেটা আমরা যেহেতু তোমাদের বইটা একটু আগের, সো তোমরা 67 অ্যান্সার করে আসবা, কোনো সমস্যা নেই। মূল মধ্যরেখায় যখন শুক্রবার মধ্যাহ্ন 180 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমায়, তখন সময় কত? মূল মধ্যরেখা মানে কি? এই যে মাঝখানের রেখাটা 0 ডিগ্রি, যেটা এই 0 ডিগ্রিতে কয়টা বাজে? শুক্রবার দুপুর 180 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমায়। যখন দ্রাঘিমা বাড়তে 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 180 পার হয়ে যায়, তখন কিন্তু 12 ঘন্টা পার হয়ে যায়, রাইট? যদি হচ্ছে পূর্ব দিকে থাকতো তাহলে 12 ঘন্টা বেশি, মানে সময় একদিন আগে হইতো। আছে হচ্ছে পশ্চিম দিকের 180 নাম্বারে, দ্যাট মিনস একদিন সে পিছিয়ে যাবে, কারণ পশ্চিম দিকে যত আমি পশ্চিম দিকে যাব সময় আমার পিছাইতে থাকবে, পিছাইতে 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 180 নাম্বারে গিয়ে 12 ঘন্টা পিছিয়ে চলে যাব, দ্যাট মিনস আগের দিনে চলে গেছি আমি, সরি, হ্যাঁ আগের দিনে চলে গেছি আমি। সো আগের দিনে চলে গেলে কি হবে? শুক্রবারটা হবে বৃহস্পতিবার, বৃহস্পতিবার রাত 12টা হয়ে যাবে, 12 ঘন্টা পিছিয়ে গেছি। 12 ঘন্টা পিছিয়ে যাওয়া মানে কি? ধরো দুপুর 12টা থেকে হচ্ছে রাত 12টা, 12 ঘন্টা, এবং রাত 12টা আগের দিন কিন্তু, আর এটা হচ্ছে তোমার শুক্রবার। ধরো শুক্রবার তুমি আসো দুপুর 12টায়, সময় পিছাইতে 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 রাত হয়ে গেল, রাত হইতে 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 আবার 12টা পার হয়ে গেলা, তার মানে তুমি কিন্তু আগের দিনে চলে গেছো, কারণ পশ্চিম দিকে গেছো। ঠিক আছে, সো এগুলো নিয়ে আরো ডিটেইলস যদি জানতে চাও, এখন পরীক্ষার আগের দিন ডিটেইলস জানার সময় না, তারপরে হচ্ছে এগুলোর কিন্তু ডিটেইলস ক্লাস আমাদের শিখো ইউটিউব চ্যানেলে কিন্তু আছে। যারা যারা শিখো ইউটিউব চ্যানেলে এই তৃতীয় অধ্যায়টা এখানে ডিটেইলস একটা প্লেলিস্ট আছে, ওটা একটু দেখে নিও, তাহলে ব্যাপারগুলো ক্লিয়ার হবে। আজকে আমরা শুধু এমসিকিউ সলভ করতে আসছি, ঘেটার ঘেট পড়ে যাব। আর হ্যাঁ, সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদেরকে একটু ভিডিওটা দেখো, ওরা একটু দেখুক। সাবস্ক্রাইব না বাড়লে হচ্ছে আমাদের না মোটিভেশন আসে না, যে কেন এত ফ্রি জিনিসটা দিয়ে দিচ্ছি, কেউ সাবস্ক্রাইবই করে না। ঠিক আছে, গ্রহের মূল বৈশিষ্ট্য আসলে কি? নিজস্ব আলো নেই, নিজস্ব তাপ নেই। মহাকর্ষ বল কিন্তু গ্রহের আছে, গ্রহেরও আছে, উপগ্রহের আছে, সবারই আছে, বাট নিজস্ব আলো আছে শুধু নক্ষত্রের, গ্রহের নাই। 84 বছরে সূর্যকে একবার প্রদক্ষিণ করে কোন গ্রহ? 84 বছর লাগে ইউরেনাসের সূর্যকে একবার চারপাশে ঘুরে আসতে। নিচের কোনটি ইউরেনাসের উপগ্রহ? ইউরেনাসের উপগ্রহ হচ্ছে মিরিন্ডা, আমরা যে মিরিন্ডা খাই ওই মিরিন্ডা না, কিন্তু এটা উপগ্রহ মিরিন্ডা। ঠিক আছে, ট্রাইটন কোন গ্রহের উপগ্রহ? ট্রাইটন হচ্ছে নেপচুনের উপগ্রহ, এগুলো মনে রাখতে হবে। বায়ুমণ্ডলের কোন স্তরটি পৃথিবীকে বসবাসের উপযোগী করেছে? যেই স্তরের ভিতরে অক্সিজেন আছে, যেই স্তরের ভিতরে বৃষ্টিপাত হয়, এটা কোন স্তর? প্রথম স্তরটা। প্রথম স্তরের নাম কি? ট্রপো মণ্ডল। পৃথিবীর কেন্দ্রে কোন মণ্ডল আছে? পৃথিবীর কেন্দ্রে, এই যে কেন্দ্রে, কেন্দ্রে আছে কেন্দ্রমণ্ডল, একদম সহজ জিনিস। কোন রেখা পৃথিবীকে সমান 2 ভাগে ভাগ করেছে? এইখানে হচ্ছে একটু ঝামেলা হয়ে গেছে, উত্তর দুইটাই। বিষুব রেখা, নিরক্ষরেখা, দুইটা আসলে একই নাম, দুইটাই একই নাম, তবে দুইটার ভিতর যেটা থাকবে এটা অ্যান্সার দিবা। হ্যাঁ, এখানে দুইটা আছে মানে কি, এটা প্রশ্নটা একটু ভুল আছে, নিরক্ষরেখা অ্যান্সার হবে নরমালি, বাট বিষুব রেখা নিরক্ষরেখা একই রেখা, একটা উত্তর দিলেই হয়েছে। কোন সময়ে উত্তর গোলার্ধে বসন্তকাল বিরাজ করে? এটা খুব সহজ, দেখো আমরা পৃথিবীর কোন পাশে আছি জানো তো? বাংলাদেশ আছে উত্তর গোলার্ধে। তুমি একটু চিন্তা করো, বাংলাদেশে বসন্তকাল কখন আসে? শীতকালের পরে আসে। শীতকাল শেষ হয় কখন? জানুয়ারি মাসের দিকে শীতকাল, জানুয়ারি ফেব্রুয়ারিতে আমাদের শীত থাকে, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারির পরে এখানে কি আছে? জানুয়ারি ফেব্রুয়ারির পরে কি আছে? ফেব্রুয়ারির পরে হচ্ছে মার্চ, তো মার্চ থেকে মে মাস, এটাই হচ্ছে আমাদের এখানে। ধরো এই ঋতু কিন্তু 3 মাস করে কাউন্ট করতে হবে। ঠিক আছে, ধরো 3 মাস করে কাউন্ট করলে হচ্ছে মানে মেইনলি 4টা ঋতু বের হয়, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, বসন্ত, এই 4টা মেইন ঋতু বের হয়। তো এখানে যেই গোলার্ধে যখন শীতকাল থাকবে, ওই গোলার্ধে শীতকালের ঠিক পরেই হচ্ছে বসন্তকাল, আর যেই গোলার্ধে যখন গ্রীষ্মকাল থাকবে, গ্রীষ্মকালের পরেই হচ্ছে শরৎকাল। ধরো উত্তর গোলার্ধে মানে বাংলাদেশে গরমকাল কখন থাকে? এই যে এখন শুরু হয়ে গেছে, তাই না? এপ্রিলের পরবর্তীতে, মানে মার্চ এপ্রিল, এখন তো এই যে বসন্তকাল শেষ হয়ে এখন আমরা মে মাসের দিকে চলে আসছি না, এই মে মাসের পর থেকে আমাদের এখানে গ্রীষ্মকালের কাহিনী শুরু হবে। আমাদের এখানে যেহেতু বর্ষাকালটা একটু মানে বৃষ্টি বেশি হয় বলে আমাদের বাংলাদেশের হিসাবটা আলাদা, বাট ওভারঅল চিন্তা করলে যে অঞ্চলে যখন সবচেয়ে বেশি সূর্যের আলো পড়ে তখন সেটা গ্রীষ্মকাল,
আমাদের এখানে সবচেয়ে বেশি সূর্যের আলো কখন পড়বে? এই যে কয়দিন পর থেকে জুন মাসের দিকে সবচেয়ে বেশি সূর্যের আলো পড়বে। তার মানে জুন মাসে আমাদের এখানে নিয়ম অনুযায়ী গ্রীষ্মকাল। তাহলে জুন মাসের পরবর্তীতে কি সেপ্টেম্বর অক্টোবরের দিকে আমাদের এখানে কি হবে? শরৎকাল হবে। এরপরে ডিসেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি ওটা হচ্ছে আমাদের এখানে শীতকাল। তাহলে তার পরবর্তীতে মার্চ থেকে এপ্রিল মে, মার্চ এপ্রিল মে 3 মাস হচ্ছে আমাদের এখানে বসন্তকাল। নিচের কোন সময়কে অপসূর বলা হয়? অপসূর হচ্ছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যেখানে বেশি থাকে। কোন সময় বেশি থাকে? 1 থেকে 4 জুলাই, এটাকে বলা হয় অপসূর। আর জানুয়ারি মাসে সূর্য আর পৃথিবীর ভিতরে দূরত্ব থাকে সবচেয়ে কম, ওটাকে বলা হয় অনুসূর। অমাবস্যা তিথিতে চন্দ্র এবং সূর্য পৃথিবীর সাথে কি রূপে অবস্থান করে? অমাবস্যা তিথিতে কেমন থাকে জানো? অমাবস্যাতে এটা থাকে হচ্ছে সূর্য, তারপরে হচ্ছে এটা থাকে চাঁদ, আর এটা থাকে হচ্ছে পৃথিবী। এইরকম সরল রেখায় অবস্থান করে একই পাশে। তার মানে পৃথিবীর একই পাশে থাকলে একই পাশে থাকে। সমুদ্রের পানি, আর যদি হচ্ছে পূর্ণিমার কথা বলতো, পূর্ণিমা হইলে চাঁদ চলে যেত এই যে পাশে, পূর্ণিমা হলে চাঁদ চলে যেত এই পাশে। ঠিক আছে, ওকে ওকে ওকে। অমাবস্যা তিথিতে চন্দ্র সূর্য একই পাশে থাকে। সমুদ্রের পানি নিয়মিত ফুলে ওঠাকে বলা হয় জোয়ার। জোয়ার ভাটার কারণ কি? চন্দ্র এবং সূর্যের আকর্ষণ। সহজ প্রশ্ন। 22 ডিসেম্বর সূর্য কোন রেখার উপর লম্বভাবে কিরণ দেয়? 22 ডিসেম্বরে আমাদের বাংলাদেশে কি থাকে? শীতকাল থাকে। তার মানে আমাদের উপরে সূর্য আলো দেয় না, সূর্য আলো দেয় আমাদের ঠিক বিপরীত পাশে, মানে দক্ষিণ পাশে। আর দক্ষিণ পাশে কোন রেখার উপরে দেয়? মকর ক্রান্তি রেখার উপরে। আর যখন আমাদের উপর দেয় তখন কোন রেখার উপরে দেয়? কর্কট ক্রান্তি রেখার উপরে। সো 22 ডিসেম্বর মকর ক্রান্তি, যেটা হচ্ছে 23 দক্ষিণ দক্ষিণ অস্ট্রেলিয়ার উপরে। সূর্যের দক্ষিণায়নের শেষ দিনটি কত তারিখ? মানে সূর্যের দক্ষিণায়ন মানে কি? পৃথিবী তো ঘুরতে 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 এমন অবস্থায় যায় যখন পৃথিবীর দক্ষিণ পাশে সূর্য খাড়াভাবে আলো দেয়। যেই দিনে পৃথিবীর দক্ষিণ পাশে সূর্য সবচেয়ে খারাপভাবে আলো দেয়, ওই দিনটাকে বলা হয় দক্ষিণায়নের শেষ দিন। মানে পৃথিবীর দক্ষিণ অংশ ধীরে 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 সূর্যের সামনে যাওয়া শুরু করে, করতে 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 মনে করো যে এইটা হচ্ছে পৃথিবীর আমার হাতের এটুকু দক্ষিণ অংশ। এইভাবে সূর্যের সামনে আসতে আসতে আস্তে আস্তে যেদিন সবচেয়ে সামনে আসে ওইটাকে বলা হয় দক্ষিণায়নের শেষ দিন। এরপর থেকে সে আবার এরকম ভাবে চলে যায়, উত্তর অংশ সামনে আসা শুরু করে। তো সবচেয়ে দক্ষিণের সূর্যের আলো বেশি পড়ে কোন দিন? 22 ডিসেম্বর। আর 22 ডিসেম্বরে দক্ষিণ প্রান্তে গ্রীষ্মকাল। কত তারিখে পৃথিবীর সর্বত্র দিবারাত্রি সমান হয়? মূলত দুইটা দিনে দিবারাত্রি সমান হয়, একটা হচ্ছে 21শে মার্চ আর একটা হচ্ছে 23 সেপ্টেম্বর। 23 সেপ্টেম্বর। তো এই কনসেপ্ট যদি এখনো না বুঝে থাকো, আমি আবারও বলতেছি আমাদের শিখো ইউটিউব চ্যানেলে এই অধ্যায়ের একটা প্লেলিস্ট আছে। ওই অধ্যায়ের নাম লিখবা সৌরজগৎ ভূমণ্ডল শিখো প্লেলিস্ট, দেখবা চলে আসছে। 6টা পর্বের ভিডিও আছে, দেখে দেখে এই অংশটুকু দেখে নিও যদি একদম না জানা থাকে। ঠিক আছে? আর যদি পরীক্ষার আগ মুহূর্তে দেখে থাকো, দেখার সুযোগ নাই, তাহলে জাস্ট মুখস্থ করে যাও। ক এবং খ বিন্দুর দ্রাঘিমা যথাক্রমে 60 ডিগ্রি পূর্ব। যখনই দ্রাঘিমার সময় আসবে তখন কি করতে হবে? আমরা একটা দাগ দিয়ে নিব, এইভাবে দাগ দিয়ে নিয়ে মাঝখানে এটাকে 0 ডিগ্রিতে আলাদা করবো। এই পাশে পূর্ব, এই পাশে পশ্চিম। এবার আমি দেখব একটা 60 ডিগ্রি পূর্ব, এই যে এখানে 60 ডিগ্রি পূর্ব, এটা ক। আর খ নাম্বার 80 ডিগ্রি পূর্ব, পূর্ব পাশেই এই যেটা 80 ডিগ্রি পূর্ব। আচ্ছা 80 ডিগ্রি পূর্ব, এটা হচ্ছে খ। এখন এদের মধ্যে পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 20 ডিগ্রি। তাহলে 20 কে আমি 4 দিয়ে গুণ করবো, কত হলো? 80 মিনিট, তাই না? 80 মিনিট সমান হচ্ছে 1 ঘন্টা 20 মিনিট। এখন কথা হচ্ছে ক বিন্দুর স্থানীয় সময় সকাল 10টা। এই যে কতে বাজে কয়টা? সকাল 10টা। তাহলে খ আছে পূর্ব দিকে, ও সময় এগিয়ে থাকবে। তাহলে 10-এর সাথে আমার 1 ঘন্টা 20 মিনিট যোগ করতে হবে, টোটাল 11টা 20 মিনিট হয়েছে। পৃথিবীর বিভিন্ন জায়গায় সময়ের ভিন্নতা হওয়ার কারণ কি? সূর্যের উপস্থিতি। সূর্য কোথাও বেশিক্ষণ থাকে এবং সূর্য পৃথিবীর সব জায়গায় সূর্যের আলো একসাথে যায় না, এক এক সময় এক এক দিকে যায়। দ্যাটস ওয়াই ভিন্নতা হয়। এর মাধ্যমে আমাদের এই অধ্যায়টা শেষ হয়ে গেল, তাই না? 2টা অধ্যায় আমরা শেষ করে ফেলেছি। তবে একটা ট্রিক্স আমি এখানে একটু শেয়ার করে যাই। অনেকেই হয়তো এটা নিয়ে প্রশ্ন করতে পারো যে যখন হচ্ছে আমরা সময় নির্ণয় করতে যাব, সময় নির্ণয় করতে গেলে আমরা তো এটুকু জানি, ধরো দুইটা স্থানের ভিতরে পার্থক্য বেরোছে 20 ডিগ্রি। তাহলে তো সহজ হিসেবে আপনি 20 গুণন 4 মিনিট বের করে দিয়ে 80 মিনিট সময় আমার বের হয়ে গেল। যদি বলে যে দুইটা স্থানের ভিতরে সময় পার্থক্য হচ্ছে 20 ডিগ্রি
30 মিনিট, মানে একটু দশমিক টাইপের জিনিস যদি চলে আসে তখন আমরা কি করব? দশমিক টাইপের জিনিস যদি চলে আসে সেক্ষেত্রে আমাদের করার মানে কষ্ট কিচ্ছু না। এই সামনের অংশের সাথে আমরা যোগ করব হচ্ছে গুণ করব 4 মিনিট, আর এই যে পরের অংশটা এর সাথে গুণ করব 4 সেকেন্ড। তাহলে এখানে কত বের হইলো? 80 মিনিট বের হয়েছে। এইখানে বের হয়েছে 120 সেকেন্ড। 120 সেকেন্ড সমান সমান হচ্ছে 2 মিনিট। তাহলে এই 80 সাথে আর 2 যুক্ত হবে, সব মিলিয়ে হচ্ছে 82 মিনিট বের হয়ে গেল। এখন তোমাকে যদি এখান থেকে আরেকটা প্রশ্ন এরকম আসে, অনেকে কনফিউজ থাকো, বলল যে ক, এই ক জায়গার দ্রাঘিমা হচ্ছে 80 ডিগ্রি, এইভাবে বললো যে 80 ডিগ্রি মানে 80 ডিগ্রি পূর্ব বললো, যাও পূর্ব বললো। আর খ নাম্বার জায়গাটা বললো এইটা হচ্ছে 40 ডিগ্রি 30 মিনিট পূর্ব। এবার তুমি বিয়োগ করবা কিভাবে? এই যে একটা মানে দশমিক টাইপের দিল, এটা বিয়োগ করার সিস্টেমটা আমরা দেখাই দিই তোমাদের, একেবারে সহজ, মাথা ঘামাবা না। এটা দেখো 80 ডিগ্রি, এটা হচ্ছে 40 ডিগ্রি। মনে রাখবা যে এইখানে এই 30টা হচ্ছে কি ভগ্নাংশ টাইপের। আমরা যদি টাকার কথা লিখি, আমরা যদি লিখি 11 টাকা 20 পয়সা, আবার যদি আমরা এটা লিখি তাহলে এই 20-এর সাথে কত যোগ করলে 12 টাকা হবে? 80 যোগ করতে হবে, কারণ কি এই দশমিকের পরে যদি 100 হয়ে যায় তাহলে এটা সমান সমান 1 টাকা আমরা ধরে নিই, তাই না? কারণ 100 পয়সা সমান 1 টাকা, 100 কিন্তু। আর এই দ্রাঘিমার হিসাবের ক্ষেত্রে কি হয় জানো? 60 মিনিট সমান 1 ডিগ্রি হয়। 60 মিনিট সমান 1 ডিগ্রি। হিসাবটা কেমন আমি তোমাদের বলি। মনে করো আমি যদি লিখি 1 ডিগ্রি, আবার যদি লিখি আমি 60 মিনিট, দুইটা একই। তার মানে যখন আমার এরকম থাকবে যে একটা পূর্ণ সংখ্যা দিছে আর একটু দশমিক টাইপের আসছে, তখন আমি কিভাবে বিয়োগ করব? এই 80টাকে লিখবো, 80 ডিগ্রি লিখবো, 80 লিখবো না, এই 80টাকে লিখবো, লিখে দুটো শূন্য শূন্য দিব। আমি এইভাবে লিখতে পারি। সবচেয়ে সহজ বুদ্ধি, আমি এখানে 1 কমায় লিখবো, মানে এই 80-র জায়গায় লিখবো আমি 79। কত লিখবো? 79। 1 থেকে গেল না, ওই 1 সমান কত মিনিট? 60 মিনিট। আমি ওই একটা লিখবো হচ্ছে এই পাশে গিয়ে 60 মিনিট। এবার এর নিচে লিখবো আমি এইটা 40 ডিগ্রি 30 মিনিট। এবার আমি বিয়োগ করে ফেলবো, একদম সহজ হিসাব। 60 থেকে 30 বাদ দিলে এখানে 30 থাকলো, আর এখান থেকে বাদ দিলে থাকলো হচ্ছে 39। তাহলে পার্থক্য বের হলো 39 মিনিট 30 সেকেন্ড। এবার এটাকে আমি এর সাথে 4 মিনিট গুণ করব, এর সাথে 4 সেকেন্ড গুণ করব। বুঝতে পারলাম? সো এইটা নিয়ে অনেকেই কনফিউশন থাকো, আমি একটু দেখাই দিলাম। কারো কনফিউশন থাকলে এখান থেকে আশা করি দূর হয়ে যাওয়ার কথা। ওকে, আমরা হচ্ছে এরপর অধ্যায়ে চলে যাই। এরপর অধ্যায়টা হচ্ছে 6ষ্ঠ অধ্যায়, রাষ্ট্র নাগরিকত্ব আইন। এখান থেকে কিন্তু বেশ ভালো রকমের প্রশ্ন আসে, সো টেনশনে কিছু নাই, কভার করে দিচ্ছি। বলছে সমাজ জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান কোনটি? বুঝতেই পারতেছো রাষ্ট্র ছাড়া এখানে কিছু অ্যান্সার হবে না। আদিম মানুষ প্রথমে কিভাবে বসবাস করত? আদিম মানুষ গোত্র ভিত্তিক দলবদ্ধ হয়ে একটা গোত্র একসাথে বসবাস করত। এটা পরবর্তীতে রাষ্ট্রে পরিণত হয়েছে। মানুষই সৃষ্টি করেছে মূলত রাষ্ট্র। রাষ্ট্র তো এমনি এমনি সৃষ্টি হয় নাই, মানুষ নিজেরা নিজেদের প্রয়োজনে একত্রিত হয়ে কথাবার্তা বলতে 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 এখান থেকে রাষ্ট্র বানায় ফেলছে। রাষ্ট্রের সুস্পষ্ট এবং পূর্ণাঙ্গ সংজ্ঞা দিয়েছেন কে? অধ্যাপক গার্নার। কারণ অধ্যাপক গার্নারের সংজ্ঞার ভিতরে রাষ্ট্রের 4টা বৈশিষ্ট্য ফুটে উঠছে। 4টা বৈশিষ্ট্য কি কি? রাষ্ট্রের হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড লাগে, রাষ্ট্রের হচ্ছে ভূখণ্ডের ভিতরে বসবাস করা জনগণ লাগবে, এই অঞ্চল পরিচালনার জন্য একটা সরকার লাগবে, আর ওই দেশের সার্বভৌমত্ব লাগবে। সার্বভৌমত্ব হচ্ছে চরম এবং চূড়ান্ত ক্ষমতা। এই 4টা বৈশিষ্ট্যের কথা উঠে আসছে অধ্যাপক গার্নারের সংজ্ঞাতে। আধুনিককালে রাষ্ট্রের রূপ কেমন? আধুনিক যুগের রাষ্ট্রের রূপগুলো হচ্ছে কল্যাণকর রাষ্ট্র, ধর্মের ভিত্তিতে সৃষ্টি হয়। বহুত রাষ্ট্র আছে ধর্মের ভিত্তিতে সৃষ্টি হয়েছে। আর এই রাষ্ট্রগুলো ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচ। তিনটাই। কোন রাষ্ট্রবিজ্ঞানীর সংজ্ঞায় রাষ্ট্রের 4টা উপাদানের কথা উল্লেখ করা আছে? একটু আগে আমি বলেই ফেলেছি, গার্নারের। একটি রাষ্ট্র গঠিত হতে কতজন জনসংখ্যার দরকার হয়? রাষ্ট্রের জনসংখ্যা কখনো ফিক্স থাকে না, অনির্দিষ্ট। কোনো জায়গায় অল্প জনসংখ্যাও রাষ্ট্র হতে পারে,
কোনো জায়গায় অনেক বেশি জনসংখ্যাতেও রাষ্ট্র হতে পারে। সো এটা হচ্ছে অনির্দিষ্ট। রাষ্ট্রে বসবাসকারী কর্মক্ষম জনগণকে কি বলা হয়? যারা কাজ করতে পারে, কাজ করার যাদের অ্যাবিলিটি আছে, এই মানুষগুলোকে বলা হয় জনসম্পদ। ঠিক আছে? আয়তনের দিক দিয়ে পৃথিবীর বৃহত্তম রাষ্ট্র কোনটা? খুব সিম্পল, রাশিয়া। আর জনসংখ্যার দিকে পৃথিবীর বৃহত্তম কে? এই মুহূর্তে কিন্তু ভারত। কিছুদিন আগেও চীন ছিল, বাট এখন ভারত জনসংখ্যার জন্য পৃথিবীর 1 নম্বর দেশে পরিণত হয়ে গেছে। সবচেয়ে বেশি জনসংখ্যা ভারতের, দ্বিতীয় বৃহত্তম হচ্ছে চায়না, আর আয়তনের দিকে রাশিয়া। রাষ্ট্র পরিচালনার জন্য কয়টি বিভাগ থাকে? মানে একটা সরকার রাষ্ট্র পরিচালনা করে কয়টা বিভাগের মাধ্যমে? 3টা। কি কি? আইন বিভাগ, শাসন বিভাগ, আর হচ্ছে বিচার বিভাগ। আইন বিভাগের কাজ কি? দেশ পরিচালনার জন্য আইন বানানো, যেটা হচ্ছে জাতীয় সংসদ। শাসন বিভাগের কাজ কি? ওই আইনটা বাস্তবায়ন করা। বিচার বিভাগ হচ্ছে এই কাজগুলো করতে গিয়ে কোনো সমস্যা হইল কেন তার বিচার করা। 3টি। রাষ্ট্র গঠনের মুখ্য উপাদান কোনটি? রাষ্ট্র গঠন করতে 4টি উপাদান লাগে। এর ভিতরে বইয়ের ভিতরে স্পষ্ট লাইনে বলে দেয়া আছে যে রাষ্ট্র গঠনের মুখ্য উপাদান হচ্ছে সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব। অপরিহার্য তৃতীয় উপাদান বলা হয় সরকারকে। বুঝতে পারছো? আর প্রাথমিক উপাদান বলা হয় জনসমষ্টিকে। মাথায় রাখবা। নিচের কোন উপাদানটি রাষ্ট্রকে অন্য সংস্থা হতে পৃথক করেছে? অন্য সংস্থা আর রাষ্ট্রের ভিতরে মূল পার্থক্য এই সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব কি? চূড়ান্ত ক্ষমতা, যে একটা রাষ্ট্র অন্য কোনো রাষ্ট্র দ্বারা প্রভাবিত হবে না। ওই রাষ্ট্রের যে সরকার থাকবে তার কথা দেশের প্রত্যেকটা মানুষ শুনতে বাধ্য থাকবে। এই চূড়ান্ত ক্ষমতাটার নামই হচ্ছে সার্বভৌমত্ব। সার্বভৌমত্বের আদেশই হচ্ছে মূলত আইন। সার্বভৌমত্বের আদেশ মানে কি? ওই সার্বভৌম ক্ষমতা আছে বইলা সে যে আদেশটা দিবে ওইটাই আইনের মতো কার্যকর হবে। রাষ্ট্রের উপাদান হিসেবে জনসমষ্টির বৈশিষ্ট্য কি? অধিক, কম, অনির্দিষ্ট? কোনটা? অনির্দিষ্ট জনসংখ্যা। সহজ। জাতীয় নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের কোন ধরনের কাজ? জাতীয় নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের একটা মুখ্য কাজ, মানে খুবই গুরুত্বপূর্ণ, প্রথম দিকের কাজ এটা। জনগণকে শিক্ষিত করে তোলা, এটা হচ্ছে কল্যাণমূলক কাজ। হ্যাঁ, রাষ্ট্র 2 ধরনের কাজ করে, কল্যাণমূলক কাজ আর হচ্ছে মুখ্য কাজ। সো শিক্ষিত করে তোলা এটা কল্যাণমূলক কাজ, দেশ উন্নয়ন করা কল্যাণমূলক কাজ। সিটিজেন শব্দের অর্থ কি? নাগরিক। গ্রিক নগর রাষ্ট্রে কাদেরকে নাগরিক হিসেবে গণ্য করা হতো না? আজ থেকে প্রায় 2000 বছর আগে গ্রিক নগর রাষ্ট্রে নারী এবং দাসদেরকে নাগরিক বলা হইতো না। নাগরিক তাদেরকেই বলা হইতো যারা নগরে বসবাস করে এবং রাষ্ট্র পরিচালনায় যারা অংশগ্রহণ করে। আর বর্তমান সময়ে কি? যারা রাষ্ট্রে বসবাস করে তারা সবাই নাগরিক। সো নারীদেরকে তখন রাষ্ট্র নাগরিক কল্পনা করা হতো না। আইন স্বীকৃতি লাভ করে কার দ্বারা? আইন কারা স্বীকৃতি দেয়? রাষ্ট্রের কর্তৃপক্ষ, মানে কি সরকার। ঠিক আছে? সরকারই মূলত আইনের স্বীকৃতি দেয়। প্রধানমন্ত্রী একা কিন্তু দিতে পারবে না, মন্ত্রিসভাও দিতে পারবে না। রাষ্ট্রের সব মানুষ যাদেরকে প্রতিনিধি বানায় পাঠাইছে, পুরো একদম সংসদ, তারা স্বীকৃতি দিতে পারবে। আইনের শাসন প্রতিষ্ঠা পেলে রাষ্ট্রে কি প্রতিষ্ঠা পায়? আইনের শাসন যদি প্রতিষ্ঠা পায় তাহলে রাষ্ট্রে কি হবে? বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে। শান্তি শৃঙ্খলাও থাকবে, বাট বাক স্বাধীনতাটা হচ্ছে এখানে একটু বেশি। কারণটা হচ্ছে মানে তুমি তোমার মতো চলতে পারতেছো, কথা বলতে পারতেছো, কেউ তোমাকে এখানে আটকাতে পারতেছে না। সো এখানে শান্তি শৃঙ্খলাটাও আসে, বাট বাক স্বাধীনতাটা হচ্ছে, ব্যক্তি স্বাধীনতাটা এখানে বেশি গুরুত্বপূর্ণ। রাষ্ট্র কর্তৃক আরোপিত অধিকার এবং বাধ্যবাধকতা সমূহ আইন, এটা কার উক্তি? এটা হচ্ছে টি.এইচ. গ্রিনের উক্তি। আইনের উৎকৃষ্ট সংজ্ঞা প্রদান করেন কে? উড্রো উইলসন আইনের চমৎকার সংজ্ঞা প্রদান করেছেন। আইনের যে 6টা উৎস আছে, এটা কে বলছে? এটা বলছে হচ্ছে হল্যান্ড। 6টা উৎসের মধ্যে কি কি আছে? প্রথা আছে, ধর্ম আছে, বিজ্ঞানসম্মত আলোচনা আছে, তাই না? তারপরে হচ্ছে এরকম 6টা বই আমরা দেখে নিও, আমি বলতে পারবো না। প্রাচীনকাল থেকে মানুষ নিচের কোনটি অনুসরণ করে আসছে? প্রাচীনকাল থেকে মানুষ কোনটা অনুসরণ করতেছে? প্রাচীনকালে ঐশ্বরিক আইন। এই প্রাচীনকালে তারা ভাবতো যে ঈশ্বর থেকে কিছু আইন আসছে, এটা মানতে হবে। প্রাচীনকাল থেকে এটা করে আসছে, কারণ আইন সবই তো আধুনিক ধারণা, আইনবিদ আধুনিক ধারণা, বিচারকদের এগুলো সবই তো আধুনিক ধারণা। ইসলামিক রাষ্ট্রের আইন প্রধানত কুরআন এবং শরিয়ার উপর নির্ভরশীল। এক্ষেত্রে আইনের কোন উৎসকে প্রাধান্য দেওয়া হয়? ধর্ম। ধর্মকে প্রাধান্য দিয়ে কিন্তু আইন বানানো হইলো।
তাই না? মানে আইন কোত্থেকে আসছে, উৎসগুলো কি কি? ধর্ম একটা গুরুত্বপূর্ণ উৎস, প্রথা একটা গুরুত্বপূর্ণ উৎস, বিচারকদের রায় একটা গুরুত্বপূর্ণ উৎস, বিজ্ঞানসম্মত আলোচনা একটা গুরুত্বপূর্ণ উৎস, তাই না? আরেকটা আছে, আধুনিক রাষ্ট্রে আইনের প্রাচীনতম উৎস কোনটা? প্রাচীনতম উৎস হচ্ছে প্রথা। প্রথা কি? কিছু নিয়ম সমাজে যুগের পর যুগ যাবত চলতে বলছে এটা একটা আইন বানায় ফেলি, যা। বুঝতে পারছো? সবচেয়ে প্রাচীন হচ্ছে প্রথা। এবং ইংল্যান্ডের যে আইনগুলো আছে, ইউরোপের বিভিন্ন দেশের বেশিরভাগই কিন্তু প্রথা থেকে উঠে আসছে। আধুনিক যুগে কোনটি আইনের উৎস? আধুনিক যুগে আইনের সবচেয়ে প্রধানতম উৎস হচ্ছে আইনসভা। কারণ আইনসভা কি? পার্লামেন্ট, জনগণ যাদেরকে ভোট দিয়ে নির্বাচন করে পাঠায়, তারা বসে বসে কি করে? দেশের জন্য আইন বানায়। সো এখান থেকে একটা একটা আইন আসে। যেমন আমাদের কি, আমাদের সংসদে কিন্তু এখন বিভিন্ন বিষয় নিয়ে আইন আলোচনা হচ্ছে, যে কোনটাকে আইন বানানো হবে, কোনটাকে আইন বানানো হবে না, রাইট? ওকে, পরের প্রশ্ন হচ্ছে সামাজিক প্রথা কি? সামাজিক প্রথা হচ্ছে সমাজে প্রচলিত রীতিনীতি, আচার আচরণ এবং অভ্যাস, এগুলা হচ্ছে সামাজিক প্রথা। বিজ্ঞানসম্মত আলোচনা তো আসলে প্রথা না, ওটা তো বিজ্ঞানসম্মত আলোচনা, যুক্তিভিত্তিক। প্রথায় অনেক ক্ষেত্রে যুক্তি কাজ করে না। আইনের প্রাধান্য বলতে কি বোঝায়? আইনের প্রাধান্য বলতে বোঝায় সবকিছু আইন অনুসারে চলবে, এটা। আইনের প্রাধান্য বজায় থাকলে কি হয়? আইনের প্রাধান্য বজায় থাকলে সরকার স্বেচ্ছাচারী হতে পারে না, সকলের জন্য একই আইন প্রযোজ্য হয়, নাগরিকের স্বাধীনতার রক্ষা করা যায় যখন আইনটাকে সবাই মানবে। নাগরিকের অন্যতম দায়িত্ব এবং কর্তব্য কি? রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা, রাষ্ট্রের প্রচলিত আইন মেনে চলা, সততা এবং সুবিবেচনার সাথে ভোট দেওয়া, সবই নাগরিকের দায়িত্ব কর্তব্য। তোমাদের এগুলো কিন্তু ঘ নাম্বারের টপিক কিন্তু কভার হয়ে যাচ্ছে। নাগরিকের প্রধান কর্তব্য কি? নাগরিকের প্রধান কর্তব্য হচ্ছে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা। আর নাগরিকের পবিত্র কর্তব্য কোনটা? ভোট প্রদান করা। এই হ্যাঁ, দেখো তো চ্যানেল সাবস্ক্রাইব করছো কিনা, না করলে সাবস্ক্রাইব করে দিও। এত চমৎকার ভাবে ফ্রিতে তোমাদেরকে পড়াচ্ছি, একটু সাবস্ক্রাইব না করলে মোটিভেশন পাবো না। তো তুমি সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে সাবস্ক্রাইব করতে বলো, 1 সেকেন্ড সময় লাগবে, শুধু ক্লিক করো, শুধু ক্লিক করো। কোনটি বাংলাদেশের সর্বোচ্চ আইন? প্রত্যেকটা দেশেরই সর্বোচ্চ আইন হচ্ছে সে দেশের সংবিধান। সো সংবিধান। ওকে, আমাদের হচ্ছে আরেকটা অধ্যায় শেষ হয়ে গেল। এবার আমরা ইকোনমিক্সে ঢুকি। আমরা কি দেখলাম দেখো, প্রথমে আমরা হিস্ট্রি দেখলাম, এরপর ভূগোল দেখলাম, এরপর আমরা পলিটিক্যাল সায়েন্সের পার্ট দেখলাম, এবার আমরা ইকোনমিক্সের পার্ট দেখব, এরপর আমরা সোশ্যোলজি দেখব, ঠিক আছে? ওকে, দশম অধ্যায় জাতীয় সম্পদ এবং অর্থনৈতিক ব্যবস্থা। দেখি কি প্রশ্ন আসে এখান থেকে। অর্থনীতি সম্পর্কে জানতে হলে প্রথমে কোনটি সম্পর্কে জানতে হবে? অর্থনীতি সম্পর্কে জানতে হলে প্রথমে তোমার দেশের সম্পদ কি পরিমাণ আছে এটা জানতে হবে, যে তোমার সম্পদ আছে কি না। আর হ্যাঁ, এই তোমরা কি আমাদের ওয়ান শট ক্লাসটা দেখছিলা? ফাইনাল শট যেটা একেবারে সবগুলো অধ্যায় একবারে পড়ায় ফেলছি 6-7 ঘন্টার ভিতরে। দেখে ভালো লাগলে একটু কমেন্টে জানাও। হ্যাঁ, এছাড়াও আরো বহুত কিছু দেওয়া আছে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে, দেখো। সামনে যে কয়দিন পরীক্ষা আছে, সব পরীক্ষাতেই কিন্তু এরকম পরীক্ষার আগের দিন বা তার আগের দিন এরকম ভাবে কিন্তু আসবে, এমসিকিউ গুলো কিন্তু সলভ করে দেবো প্রত্যেকটা পরীক্ষার আগেই। সো খোঁজ রাখো, তোমার পরীক্ষা যাতে ভালো হয় সেটার জন্য আমরা চেষ্টাটা করে যাচ্ছি। ওকে, একটি দেশের অর্থনৈতিক ব্যবস্থা বুঝতে হলে কোনটি জানা আবশ্যক? সে দেশের উৎপাদন এবং বন্টন প্রক্রিয়া, সম্পদের উৎপাদন এবং বন্টন প্রক্রিয়া, কিভাবে সম্পদ উৎপাদিত হয়, সেটা কিভাবে বন্টিত হয়, এইটা জানলেই বুঝতে পারবো যে এই দেশের অর্থনৈতিক ব্যবস্থা কেমন। যদি বলি যে বন্টন প্রক্রিয়া সম্পূর্ণ রাষ্ট্র নিজে করে, সমাজতান্ত্রিক, ব্যক্তির উপর ছেড়ে দিছে, পুঁজিবাদী, শরিয়া আইন মানা হয়, তাহলে হচ্ছে কি ইসলামী। আর বলা হয় কিছু ব্যক্তি কিছু সরকার, মিশ্র। তো উৎপাদন এবং বন্টন প্রক্রিয়া কিভাবে আছে, কার মালিকানা, এটা বুঝলেই বুঝতে পারবো এই দেশের অর্থনৈতিক ব্যবস্থা আসলে কেমন। অর্থনীতির ভাষায় নিচের কোনটি সম্পদ? অর্থনীতির ভাষায় সম্পদ হইতে হলে কি করতে হয়? তার 4টা বৈশিষ্ট্য থাকতে হয়: বাহ্যিকতা, অপ্রাচুর্যতা, হস্তান্তরযোগ্যতা, উপযোগ। সো এইখানে ফসলি জমি একমাত্র 4টা জিনিস কভার করে, বাকিগুলো একটাও কভার করে না। কালিহীন কলম, এর কোনো উপযোগ নাই, বাদ। সূর্যের আলো হস্তান্তর করা যায় না, এবং এটা কিনতেও হয় না, এটা অবারিত পরিমাণে আছে। নদীর পানি অবারিত পরিমাণে আছে। সো এগুলো অর্থনীতির ভাষায় সম্পদ না, তবে এগুলোও কিন্তু সম্পদ। সম্পদে কি? সম্পদের দৃষ্টিকোণ 2টা, একটা সাধারণ দৃষ্টিতে সম্পদ আর একটা অর্থনীতির দৃষ্টিতে সম্পদ। এটা অর্থনীতির দৃষ্টিতে সম্পদ, ফসলি জমি। প্রকৃত অর্থে কোনো বস্তু বা দ্রব্যকে সম্পদ বলতে হলে তার কয়টি বৈশিষ্ট্য থাকতে হয়? একটু আগে বলে ফেলেছি, 4টি বৈশিষ্ট্য থাকতে হয়। কোনটি সম্পদের বৈশিষ্ট্য? অপ্রাচুর্য, মানে অনেক পরিমাণে ছড়ায় ছিটিয়ে থাকা যাবে না, তাহলে সম্পদ হবে না, এটার অভাব থাকতে হবে, দেন ওটাকে সম্পদ বলবো আমরা। উপযোগ বলতে কি বোঝায়? উপযোগ বলতে বোঝায়
একটা দ্রব্যের অভাব পূরণ করার যে ক্ষমতা সেটাকে উপযোগ বলে। যেমন এই গেঞ্জিটা আমার গা ঢেকে দিছে, আমার গা ঢাকাটা দরকার, এই দরকারটা পূরণ করছে এই গেঞ্জি, দ্যাট মিনস এটার একটা উপযোগ আছে। নদ নদী কোন ধরনের সম্পদ? নদ নদী হচ্ছে মূলত জাতীয় সম্পদ, যে এটা হচ্ছে একটা জাতির। এটা কিন্তু অর্থনীতির দৃষ্টিকোণ থেকে কিন্তু নদ নদী কোনো সম্পদ না, কারণ এটা হচ্ছে মালিকানা পরিবর্তন করা যায় না, এটার পানি হচ্ছে যাইতেই থাকে। বাট আরেক দৃষ্টিতে কিন্তু সম্পদ, জাতীয় সম্পদ। কোন ধরনের সম্পদ ব্যবহারের ক্ষেত্রে মিতব্যয়িতা অবলম্বন করা উচিত? জাতীয় সম্পদ যেহেতু আমাদের সবার এবং পুরো জাতির কাজে লাগে, এটা আমাদের মিতব্যয়িতা অবলম্বন করা উচিত। যে সম্পদের উপর সকল নাগরিকের সমান অধিকার এবং দায়িত্ব রয়েছে তাকে কোন ধরনের সম্পদ বলে? সমষ্টিগত সম্পদ বলে। মূলত সমষ্টিগত জাতীয় সম্পদ কিন্তু কাছাকাছি। সমষ্টিগত, ব্যক্তিগত, একান্ত ব্যক্তিগত সবকিছু একসাথে করলে হয়ে যায় জাতীয় সম্পদ। তো সমষ্টিগত হচ্ছে একটা সমাজের সবাই মিলে যেটার মালিক। তো এটা হচ্ছে সমান অধিকার, দায়িত্ব, কর্তব্য সবই থাকে। সম্পদকে টোটাল কয়টা শ্রেণীতে ভাগ করা যায়? 5টি শ্রেণীতে ভাগ করা যায়। ঠিক আছে, ব্যক্তিগত, একান্ত ব্যক্তিগত, তারপর হচ্ছে সমষ্টিগত, জাতীয়, আন্তর্জাতিক, এই টোটাল 5টা। নিজস্ব প্রতিভা, ব্যক্তির দক্ষতা, এগুলো কি ধরনের সম্পদ? এগুলো একান্ত ব্যক্তিগত সম্পদ। বৈজ্ঞানিক আবিষ্কার, আন্তর্জাতিক সম্পদ। সম্পদের উপাদান কি কোনটা কোনটা? 4টা থাকতে হয়। 4টার ভিতরে কয়টা আছে দেখো তো, এখানে 3টেই আছে। উপযোগ, অপ্রাচুর্যতা, বাহ্যিকতা, 3টেই আছে। সো 3টেই উত্তর। কোনটি অর্থনৈতিক অবকাঠামো? অবকাঠামো যেটা দেখা যায়, এখানে শিক্ষা দেখা যায় না, শিক্ষা প্রতিষ্ঠান দেখা যায়। তো শিক্ষা প্রতিষ্ঠান হইলে এটা অবকাঠামো হইতো। স্বাস্থ্য দেখা যায় না, বোঝা যায় না, বাট স্বাস্থ্যের জন্য হাসপাতাল দেখা যায়, হাসপাতাল হইলে উত্তর হয়ে যেত। বিনোদনের কেন্দ্র মেনে নিতাম, কিন্তু পরিবহনটা দেখা যায়। তো অবকাঠামো হচ্ছে পরিবহন। সংস্থার কর্মকর্তা, মানে যে কোনো সংস্থার কর্মকর্তা কর্মচারীদের যথাযথ দায়িত্ব পালন বাধ্য করতে হয়। মানে যে কোনো সংস্থার যে কর্মকর্তা কর্মচারী আছে তাদেরকে যথাযথ দায়িত্ব পালনে বাধ্য করতে কোনটি প্রয়োজন হয়? সুস্পষ্ট নীতিমালা দরকার হয়। মানে ওই সংস্থার কিছু আইন থাকতে হয়, তাহলে হচ্ছে ওইটা মেনে মেনে সবকিছু দায়িত্ব পালন করে সবাই। যে কোনো প্রতিষ্ঠানের, সেটা শিক্ষক হোক, তোমার বাড়ির পাশের স্কুলটা হোক, নীতিমালা থাকতে হবে। উৎপাদন বলতে কি বোঝায়? উৎপাদন হচ্ছে মূলত সম্পদের মানে রূপান্তর করে উপযোগের সৃষ্টি করা। মানে যে জিনিসটা আছে ওইটাকে নতুন উপযোগ সৃষ্টি করাটাই হচ্ছে মূলত উৎপাদন। সহজ বাংলায়, কাঠ ছিল, কাঠকে ভেঙে চেয়ার বানাইলাম, রূপান্তর করলাম, এই চেয়ারটা কি আসলে নতুন উপযোগ সৃষ্টি হয়েছে না এটার, তো এটা এখন উৎপাদন হয়ে গেছে। বর্তমান বিশ্বে কত প্রকার অর্থনৈতিক ব্যবস্থা কার্যকর আছে? বর্তমান বিশ্বে টোটাল 4 প্রকার অর্থনৈতিক ব্যবস্থা কার্যকর আছে এখন। ভোক্তার ভোগের স্বাধীনতা প্রভাবিত হয় যেটি দ্বারা। ভোক্তার ভোগের স্বাধীনতা মানে আমি কি ভোগ করব, সেখানে আমার কি দরকার, আমার পছন্দ একটা ম্যাটার করবে, আমি কি পরিমাণ আয় করছি সেটাও ম্যাটার করবে, এবং দ্রব্যের বাজার মূল্যও তো ম্যাটার করার কথা। হ্যাঁ, দ্রব্যের বাজার মূল্য ম্যাটার করবে, কারণ এই জিনিসগুলোই আমি কি পরিমাণ ভোগ করব সেটাকে নিয়ন্ত্রণ করে। পরের প্রশ্ন, মোট জাতীয় উৎপাদন নির্ণয়ের অপরিহার্য শর্ত কি কি? যখন মোট জাতীয় উৎপাদন নির্ণয় করব, মানে কি একটা দেশের নাগরিকরা দেশ এবং দেশের বাইরে দুইখানে অবস্থান করে কি পরিমাণ উৎপাদন করছে, এটা যখন আমি হিসাব করবো তখন কি লাগবে? আমার প্রাথমিক দ্রব্যাদির হিসাব না, চূড়ান্ত দ্রব্যাদির হিসাব লাগবে। আর কিছুই না, জাস্ট একটাই, চূড়ান্ত দ্রব্যাদির হিসাব লাগবে। চূড়ান্ত দ্রব্যাদি মানে কি? ধরো আমি একটা শার্ট বানাইলাম, সো এই শার্টের মূল্যটা ধরতে হবে, কারণ শার্টের ভিতরে এই শার্টের সুতার মূল্য আছে, মজুরির মূল্য, সবকিছু আছে। সো চূড়ান্ত দ্রব্যের গুলো হিসাব করলেই জাতীয় আয় বের হয়ে আসবে। জিএনপি সমান কি? যদিও এটা পরের অধ্যায়ের প্রশ্ন, বাট এখানে চলে আসছে। জিএনপি সমান হচ্ছে, এই যে জিএনপি সমান জিডিপি। ধরো জিডিপি থাকে হচ্ছে দেশের ভিতরে বিদেশিদেরটা সহ, বাট দেশের ভিতরে ওই দেশের নাগরিক যারা বাইরে আছে ওদেরটা নেওয়া হয় না। দ্যাটস ওয়াই জিডিপি প্লাস এক্স মাইনাস এম। এই এক্সটা কি? এক্সটা হচ্ছে এই দেশের মানুষের বিদেশে থাকা আয়, আর এমটা হচ্ছে এই দেশের ভিতরে বিদেশিদের আয়। সো বিদেশে থাকা মানুষের আয় থেকে এই দেশের ভিতরে বিদেশিদের আয় বিয়োগ দিলে যা থাকবে ওইটা যখন আমি জিডিপির সাথে যোগ করে দিব তখন এটা জিএনপি বের হয়ে আসবে। বই খেয়াল করবা। উৎপাদন, বিনিয়োগ, বন্টন এবং ভোগের স্বাধীনতা কোন ধরনের অর্থনীতির বৈশিষ্ট্য? মানে এই সবগুলো থেকে তো স্বাধীনতা থাকবে ইচ্ছা মতো।
এটা হচ্ছে পুঁজিবাদী অর্থনীতির বৈশিষ্ট্য। কোন অর্থনৈতিক ব্যবস্থায় প্রত্যেক ব্যক্তি উৎপাদনে পূর্ণ স্বাধীনতা ভোগ করে? পুঁজিবাদী, এটা বলার কিছু নাই, বা ধনতান্ত্রিক। ধনতান্ত্রিক ও পুঁজিবাদী একই কথা। কোন অর্থনৈতিক ব্যবস্থাটি সারা বিশ্বে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য? সারা বিশ্বে এই মুহূর্তে ধনতান্ত্রিকটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, কারণ এইটাই সবাই করতেছে। জাতীয় আয়ের বৃহত্তম অংশ অল্প সংখ্যক গোষ্ঠী ভোগ করে কোন অর্থ ব্যবস্থায়? পুঁজিবাদী ব্যবস্থায় বা ধনতান্ত্রিক ব্যবস্থায়, কারণ এখানে ইচ্ছা মতো সবাই আয় করতে পারে এবং শ্রমিককে শোষণ করতে পারে। কোন অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনের উপকরণগুলো রাষ্ট্রীয় মালিকানাধীন? রাষ্ট্রীয় মালিকানা মানেই সমাজতন্ত্র। কোন অর্থ ব্যবস্থায় অর্জিত মুনাফার মালিক রাষ্ট্র? সমাজতন্ত্র। কোন অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তিগত মালিকানা থাকে না? সমাজতন্ত্র। একই জিনিস। কোনটি সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য? কর্মদক্ষতা অনুযায়ী মজুরি পাওয়া। মানে তুমি কি পরিমাণ কাজ করলা সেটা বড় কথা না, বাট তোমার দক্ষতা। আচ্ছা দাঁড়াও, আমি দেখি একটু। বহু সংখ্যক ক্রেতা বিক্রেতা থাকা না, নিজের ইচ্ছা মতো দ্রব্য তৈরি করা, এটাও নাই। মালিক শ্রমিকের মধ্যে আয়ের বৈষম্য থাকা, এটাও নাই। সো কর্মদক্ষতা মানে তুমি যেটুকু কাজ করবা সেইটুকুই তুমি পাবা। এইটাও আলটিমেট। দেখো এই প্রশ্নে একটু ঝামেলা আছে, এটাতে একটু ঝামেলা আছে, বাট এই 4টা অপশনের ভিতরে এইটা অ্যাপ্রোপ্রিয়েট বা বেস্ট, তাই এটা অ্যান্সার করছি। বাট প্রকৃতপক্ষে এইটাও উত্তর হবে না। প্রকৃতপক্ষে উত্তরটা হচ্ছে তুমি তোমার প্রয়োজন মতো সার্ভিস বা মজুরি রাষ্ট্র থেকে পাবা। তুমি কি পরিমাণ কাজ করলা সেটা বড় কথা না, বাট তোমার আসলে কি পরিমাণ দরকার রাষ্ট্র তোমাকে সেটুকুই দেবে। এটা হচ্ছে সমাজতান্ত্রিকের বৈশিষ্ট্য। জনাব শফিকের এক ছেলে সরকারি স্কুলে এবং এক মেয়ে বেসরকারি স্কুলে পড়ছে। বেসরকারি স্কুল থেকে সরকারি স্কুলে খরচ কম, এখানে কোন ধরনের অর্থনীতির ইঙ্গিত আছে? মানে সরকারি বেসরকারি একসাথে আছে, দ্যাট মিনস এটা হচ্ছে মিশ্র অর্থনীতি। মিশ্র অর্থ ব্যবস্থায় কোনটির উপর নিষেধাজ্ঞা থাকে? মিশ্র অর্থ ব্যবস্থায় কোনটির উপর নিষেধাজ্ঞা থাকে? মিশ্র অর্থ ব্যবস্থায় কি থাকে? ব্যক্তি মালিকানা জিনিসও থাকে, রাষ্ট্রীয় মালিকানা জিনিসও থাকে। তবে ব্যক্তি মালিকানায় ব্যক্তি যা ইচ্ছা তাই করতে পারে না, রাষ্ট্র কিছুটা হালকা করে নিয়ন্ত্রণ করে। দ্যাট মিনস একচেটিয়া যে ব্যবসা এটা দেয় না, যে এক ব্যক্তি দুই ব্যক্তি একাই করবে। রাষ্ট্র বলছে না তুমি একা করতে পারবে না, আমি নিজেও তোমার সাথে বিজনেস করবো, সো একচেটিয়া তুমি করতে পারবে না, কারণ হালকা কোনো নিয়ন্ত্রণ থাকে সেখানে। মিশ্র অর্থনীতিতে সকল অর্থনৈতিক কার্যাবলীর মূল উদ্দেশ্য কি? আলটিমেটলি সর্বাধিক মুনাফা অর্জন করা, কারণ মিশ্রের ভিতরে কি বেশিরভাগই আছে ধনতান্ত্রিক, ব্যক্তি মালিকানায়, তাই না? জনাব কামাল একটি পোশাক শিল্পের মালিক, তিনি প্রতি বছর জাকাত দেন। জাকাত দেওয়া মানে বোঝা যাচ্ছে এটা ইসলামী অর্থ ব্যবস্থার দিকে আমাদের বোঝানো হবে। কোন অর্থ ব্যবস্থায় শোষণহীন উৎপাদন প্রক্রিয়া অনুসরণ করা হয়? ইসলামী অর্থ ব্যবস্থায়। রহিম একটি পোল্ট্রি ফার্মে কর্মরত, তার অর্জিত আয় অর্থনীতিতে কি হিসেবে বিবেচিত হবে? একটা পোল্ট্রি ফার্মে সে কর্মরত মানে সেখানে কাজ করতেছে, দ্যাট মিনস শ্রম দিতেছে, দ্যাট মিনস তাহলে এটা মজুরি হবে। শ্রমের বিনিময়ে মজুরি পায়, মূলধনের বিনিময়ে সুদ পায়, আর হচ্ছে আরেকটা কি, ভূমির বিনিময়ে খাজনা পায়, আর যে উদ্যোগ নিছে সে পায় হচ্ছে মুনাফা। র পৈতৃক সূত্রে প্রাপ্ত অর্থ দিয়ে একটা ব্যবসা শুরু করে, ব্যবসায় অনেক লোক কাজ করে, বছর শেষে আয়ের যে অংশ পাবে তাকে অর্থনীতির ভাষায় কি বলা হবে? সে নিজেই উদ্যোগ নিছে, তার মানে সে এখন মুনাফা পাবে। ব্রিটিশ শাসনামলে বাংলাদেশে কোন অর্থ ব্যবস্থা প্রচলিত ছিল? ব্রিটিশ শাসনামলে ছিল হচ্ছে মূলত সামন্ততান্ত্রিক, মানে কি জমিদারি টাইপের। ওইখানে জমিদার বানাই দিছিল না, জমিদারি প্রথা ছিল। প্রাচীন বাংলার অর্থনীতি কেমন ছিল? প্রাচীন বাংলা ছিল হচ্ছে কৃষি নির্ভর, বাট খুবই সমৃদ্ধ ছিল। উল্লেখযোগ্য পরিমাণ জমির মালিককে প্রাচীন বাংলায় কি বলা হতো? প্রাচীন বাংলায় যাদের অনেক জমি থাকতো তাদেরকে বলা হতো ভূস্বামী, আর সেম জিনিসটা ব্রিটিশ আমলে বলা হতো জমিদার। পার্থক্য আছে একটু। প্রাচীন বাংলা জমির মালিক ওই ভূস্বামী ছিল, আর ব্রিটিশ আমলে জমির মালিক ছিল না জমিদাররা। জমিদারদের বলা হয়তো তুমি এইটুকু দেখাশোনা করে তুমি নিজের মতো চলবা না, আমার টাকা উঠাই দিবা। বুঝতে পারছো? মিশ্র অর্থ ব্যবস্থায় সম্পদের সুষ্ঠু বন্টন ঘটে, আয় বৈষম্য দেখা যায়, শ্রমিক শোষণ বিদ্যমান। সুষ্ঠু বন্টন আসলে ঘটে না, সো 2 আর 3 হবে। আয়ের বৈষম্য থাকে, শ্রমিক শোষণটাও থাকে, কারণ এই যে ধনতান্ত্রিক ব্যবস্থা আছে এর ভিতরে। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য কোনটা? অবাধ প্রতিযোগিতা থাকে, শ্রমিক শোষণ হয়, সম্পদের মালিকানা ব্যক্তির কাছে থাকে। সো 3টাই। স্বাধীনতার পর বাংলাদেশে কোন ধরনের অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা হয়েছিল? দেখো আমরা প্রাচীন বাংলা ছিলাম হচ্ছে একরকম, বলা যেতে পারে ওটা জমিদার ভিত্তিক, প্রাচীন বাংলা এবং ব্রিটিশ আমল।
জমিদারি প্রথা টাইপের ছিলাম। পাকিস্তান আমল ধনতান্ত্রিক ছিলাম। স্বাধীনতার পরে আমরা কিন্তু সমাজতান্ত্রিকের পথে যাত্রা শুরু করেছিলাম। ঠিক আছে, কারণ সবকিছু আমরা রাষ্ট্রের মালিকানায় নিয়ে ফেলছিলাম তখন। বাংলাদেশে বর্তমানে কোন অর্থ ব্যবস্থা চালু আছে? বর্তমানে বাংলাদেশে মিশ্র অর্থ ব্যবস্থা চালু আছে। বর্তমানে বাংলাদেশের সব উৎপাদন খাত কোন দিকে প্রবাহিত হচ্ছে? বেসরকারি উদ্যোগে প্রবাহিত হচ্ছে। শেষ হয়ে গেছে। এরপর আরেকটা অধ্যায়, একাদশতম অধ্যায়। এটা শেষ করলে তারপরে একটা থাকবে, তাই না? কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাও, মানে কাভার হচ্ছে কিনা তোমাদের। ঠিক আছে, ওকে। উৎপাদনের উপাদান কতটি? 4টা। 4টা জিনিস না থাকলে উৎপাদন হওয়া পসিবল না। মূলধনের মালিককে কি প্রদান করা হয়? মূলধনের মালিক পাবে হচ্ছে সুদ। উৎপাদিত দ্রব্য সামগ্রী এবং দ্রব্যের আর্থিক মূল্যের সমষ্টিকে কি বলা হয়? মোট। দেখো এটা হচ্ছে, এটা ভুল হয়েছে। একটি দেশের নাগরিকদের উৎপাদিত দ্রব্য সামগ্রী এবং দ্রব্যের আর্থিক মূল্যের সমষ্টিকে বলা হয় মোট জাতীয় উৎপাদন। ঠিক আছে। উদ্যোক্তার আয় কোনটা? যিনি উদ্যোগ নেয় সে পায় হচ্ছে মুনাফা। উৎপাদন পদ্ধতিতে মোট জাতীয় উৎপাদন হিসাব করতে হলে কোন দ্রব্যটি হিসাব করা হয়? চূড়ান্ত দ্রব্য। এর আগে আমরা পড়ে আসছি। জাতীয় উৎপাদনের মধ্যে অন্তর্ভুক্ত হবে কোনটা? জাতীয় উৎপাদন মানে কি? জাতীয়, ন্যাশনাল। ন্যাশনাল এনতে কি? নাগরিক, মানে দেশের নাগরিকদের আয়। বিদেশে বসবাসকারী দেশি নাগরিকদের আয়, গুড, তো নাগরিক আমাদের। দেশে কর্মরত বিদেশি নাগরিকদের আয়, এটা হবে না। বিদেশে অবস্থানরত দেশি সংস্থার আয়, এটাও হবে। 1-3, মানে দেশীয় জিনিসের আয়, সেটাই হচ্ছে আমাদের জাতীয় আয়। 2010 সালে দেশটির মোট জাতীয় আয় ছিল এত এবং জনসংখ্যা ছিল এত। সো মাথাপিছু আয় কত? জনসংখ্যা দিয়ে আয়কে ভাগ দিলে হয়ে যাবে। ভাগ দিয়ে আমরা পাইছি $50,000 মার্কিন। তো বুঝতে পারছো, $50,000 মার্কিন মানে কিন্তু একেবারে উচ্চ আয়ের দেশ। উক্ত দেশটি মাথাপিছু আয়ের ভিত্তিতে নিচের কোন পর্যায়ে পড়ে? বলে ফেলছি, কিন্তু উচ্চ আয়ের দেশের মধ্যে পড়ে। যখন তোমার এটা $30,000 উপরে চলে যাবে, তখনই এটা উচ্চ আয়ের দেশের মধ্যে পড়ে যাবে। ঠিক আছে, বইয়ের ভিতরে ক্যাটাগরিটা লাস্ট মোমেন্টে দেখে যাও। বাংলাদেশের অর্থনীতিকে প্রধানত কতটি খাতে ভাগ করা হয়? টোটাল 15টা উপখাতে ভাগ করা হয়েছে। বিশ্বব্যাংক মাথাপিছু মোট জাতীয় আয়ের ভিত্তিতে পৃথিবীর দেশগুলোকে কয় ভাগে ভাগ করেছে? 3 ভাগে ভাগ করেছে, উচ্চ, মধ্য আর নিম্ন। কোন দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধান সূচক কোনটা? একটা দেশ অর্থনৈতিকভাবে কতটা ভালো আছে এটার প্রধান সূচক হচ্ছে মাথাপিছু আয়, যে ওই দেশের মানুষ কি পরিমাণ আয় করতেছে সেটা। পৃথিবীর যে কোনো দেশের অর্থনীতিকে কয়টি খাতে ভাগ করা হয়? পৃথিবীর যে কোনো দেশের অর্থনীতিকে মূলত 3টা খাতে ভাগ করা হয়: কৃষি, শিল্প, সেবা, এই 3টা। বি রাষ্ট্রের মাথাপিছু মোট জাতীয় আয় $1340। আয় ভিত্তিক শ্রেণী অনুযায়ী ওই রাষ্ট্র, $1300 মার্কিন হইলে এটাকে আমরা কি বলবো? নিম্ন মধ্য আয়ের দেশ বলবো। মোটামুটি বলা হয় যে $1200 নিচে হয়ে গেলে নিম্ন আয় বলা হয়, 1200 থেকে এর উপরে উঠে গেলে নিম্ন মধ্য আয়ের দেশ বলা হয়। এটা যদি হচ্ছে 4000-এর উপরে চলে যায় তাহলে এটা হচ্ছে উচ্চ মধ্য আয়ের মধ্যে চলে যাবে। বুঝতে পারছো? নিম্ন মধ্য আয়। তারপরে হচ্ছে এই ব্যাপারটা আমি হচ্ছে তোমাদের আরেকটু এখান থেকে দেখে একেবারে ক্লিয়ার করে দিই। হ্যাঁ, লাইনে থাকো, কেউ হচ্ছে টেনশন করো না। কই গেল? মানে পৃথিবীর 2 ধরনের ব্যাপার আছে। একটা হচ্ছে ধরো উচ্চ মধ্য আয় হিসেবে, আর এটা হচ্ছে উন্নত, অনুন্নত আর উন্নয়নশীল। সো উচ্চ আয় আর উন্নত কিন্তু এক না। উচ্চ আয় অনেকেই হতে পারে, বুঝতে পারছো? উচ্চ আয় অনেকেই হতে পারে, বাট উন্নত হইতে গেলে আবার আরো বহুত কিছু আছে। ধরো এটা কত? 11তম অধ্যায় না? এই যে আমরা চলে আসছি, এই যে 11তম অধ্যায় চলে আসছি। হ্যাঁ, যে উচ্চ আয়ের দেশ, উচ্চ আয়ের দেশের হচ্ছে মাথাপিছু আয় হইতে হবে $13,845 বেশি। তোমাদের বই অনুযায়ী উচ্চ আয় হইতে হলে $13,845 বেশি হইতে হবে। আর মধ্য আয়ের হইতে হইলে, দেখো এটা আমি এখানে লিখে দিই, উচ্চ আয় $13,845+, এটা হচ্ছে উচ্চ আয়। মধ্য আয় হচ্ছে
1136 থেকে আমি একটু আগে যেটা 1200 বলছিলাম, হ্যাঁ, মধ্য আয় 1136 থেকে কত জানো? 1136 থেকে ওই যে 13 উপরেরটা 13,845। তো 1136 আর 13,800 অনেক, কিন্তু এর মাঝখানে যারা যারা আছে এদেরকে বলা হবে মধ্য আয়। তবে মধ্য আয় দুইটা ক্যাটাগরি আছে, নিম্ন মধ্য আর হচ্ছে উচ্চ মধ্য। এটা আমি সোজা করি একটু, একটা হচ্ছে নিম্ন মধ্য আর একটা হচ্ছে মধ্য আয়ের। দুইটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে নিম্ন মধ্য, একটা উচ্চ মধ্য। নিম্ন মধ্য আয়ের কত দেখি আমরা। নিম্ন মধ্য হচ্ছে এই যে 4465 পর্যন্ত। নিম্ন কি 1136 থেকে $4,465, এটা নিম্ন মধ্য। আর উচ্চ মধ্য, উচ্চ মধ্য হচ্ছে এই যে 4,465 থেকে 13,845। আর নিম্ন হচ্ছে মূলত এই 1100 কম। আর নিম্ন আয় এই 1136 কম। ঠিক আছে, আর কনফিউশন থাকার কথা না, আর কনফিউশন থাকবে না আশা করি। ওকে, তাহলে হচ্ছে আমরা দেখলাম যে 1340 যেহেতু, তার মানে এটা নিম্ন মধ্য আয়ের হবে, মধ্য আয়ের মধ্যে বাট নিম্ন মধ্য আয়ের। উচ্চ আয়ের দেশ কোনটা? এইখানে উচ্চ আয়ের ভিতরে চীনও পড়ে যায়, সুইডেনও পড়ে যায়, বাট চীনের তুলনায় সুইডেনের আয় অনেক বেশি। দ্যাটস উত্তর হচ্ছে সুইডেন, কারণ চীনের আয় কিন্তু $20,000 উপরে। আমরা দেখলাম যে যদি হচ্ছে মোটামুটি কত দেখছি আমরা এখানে, দেখো তো উচ্চ আয় কত, 13,845 বেশি হইলেই হবে। চীনের আয় 13,845 বেশি, বাট চীনেরটা হচ্ছে $20,000 দিকে, আবার হচ্ছে সুইডেনেরটা আরো অনেক বেশি। দ্যাটস ওয়াই সুইডেন অ্যান্সার করেছে এখানে। এ রাষ্ট্রের মাথাপিছু আয় যদি $1,780 হয়, কিসের মধ্যে পড়বে এটা? নিম্ন মধ্য মধ্যে পড়ে যাবে, এক কথায় শেষ। বাংলাদেশের স্বাধীনতার 40 বছরে কত গুণ খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে সক্ষম হয়েছে? 3 গুণ। জনাব লিটন দুবাইয়ে ব্যবসা করেন, সেখানকার জনগণের মাথাপিছু আয় এই দেখো $30,000 বেশি। তার মানে এটা কি উচ্চ আয়ের দেশ। লুনা পি নামক একটি দেশে শিক্ষাবৃত্তি নিয়ে গবেষণা করতে যায়, সে দেশের লোক সংখ্যা 20 কোটি। ওকে, মাথাপিছু আয় $1,200। যেহেতু $1,200, তার মানে কিন্তু নিম্ন মধ্য আয়ের দেশ। আরেকটু হইলে নিম্ন হয়ে যেত। উক্ত দেশের শিল্প কারখানা চলে বৈদেশিক সাহায্যে, পি নামক দেশের জনসংখ্যার জীবনযাত্রার মান কিরূপ হবে? ভালো হবে না, নিম্নমান পর্যায়ে হবে। কারণ কি আলটিমেটলি ওর একেবারে টাই 1200, আবার বিদেশি সহযোগিতা চলে, সো নিম্ন পর্যায়ে আছে। পি নামক দেশকে উন্নত পর্যায়ে নেওয়ার জন্য কি করতে হবে? উন্নত পর্যায়ে নিতে চাইলে হচ্ছে ব্যাপক শিল্পায়ন করতে হবে, অবকাঠামোর উন্নয়ন করতে হবে, কৃষি নির্ভরতা কমাইতে হবে, এখানে লেখা আছে বৃদ্ধি করতে হবে। ঠিক আছে, এগুলো একটু মনোযোগ খেয়াল রাখবা। আর এমসিকিউতে কিন্তু অফকোর্স এটা সবসময় মাথায় রাখবা, না বোধক কিছু বলা আছে কিনা। ঠিক আছে, এটা অনেক সময় মিস করে ফেলি আমরা, না বোধক কিছু না দেখি অ্যান্সার দিয়ে ফেলি, এটা কিন্তু খেয়াল রাখবা। জনসংখ্যা বৃদ্ধির ফলে বিভিন্নমুখী সমস্যা সৃষ্টি হচ্ছে। কি কি হচ্ছে? কোথায় কোথায় সমস্যা হচ্ছে? বেকারত্বে, সামাজিক নীতিতে, শিশু শ্রমে, সবই। বলছে অনুন্নত দেশের জাতীয় উৎপাদনে একক বৃহত্তম খাত কোনটা? অনুন্নত দেশ, এই যে অনুন্নত দেশ, কৃষিজ। অনুন্নত দেশে ভারী শিল্পের অভাব রয়েছে কেন? কারণ আলটিমেটলি দক্ষ মানুষজন নাই। দক্ষ মানুষজন থাকলে সে দেশের সম্পদ বের করতে পারতো, তারপরে বিদেশিদের ঋণ নিতে পারতো। দক্ষ মানুষজন নাই, সে দক্ষ জনশক্তির অভাব। অনুন্নত দেশে জনগণের সঞ্চয়ের হার অত্যন্ত কম কেন? কারণ এদের তো আয় নাই, মাথাপিছু আয় কম। আয় কম হইলে সঞ্চয় কম হবে, সো অনুন্নত দেশে আয় কম, সঞ্চয় কম। বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য কোনটা? একদম সহজ, তৈরি পোশাক। আমরা সবাই জানি। বাংলাদেশের রপ্তানি পণ্যের বড় বাজার কোন দেশ? যুক্তরাষ্ট্র। আমরা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি পোশাক রপ্তানি করি। ঠিক আছে, উন্নত দেশগুলোর অর্থনীতি কেমন? শিল্প নির্ভর। এটা বলা লাগে, শিল্প নির্ভর। উন্নত দেশের রাজনৈতিক অবস্থা কেমন? স্থিতিশীল, কোনো ঝামেলা নাই। টি দেশের প্রবৃদ্ধির হার 7%। প্রবৃদ্ধি মানে কি? আগের বছর অর্থনীতি যেই পরিমাণ ছিল, পরের বছর এটা কত পার্সেন্ট হারে বৃদ্ধি পাইছে। একই সাথে জনসংখ্যা বাড়ছে 5% হারে। যদি জনসংখ্যা যদি সেম হারে বাড়তো, তাহলে কিন্তু প্রকৃত উন্নয়নটা হইতো না। তো জনসংখ্যা বৃদ্ধি এর তুলনায় একটু কম, তার মানে কি দেশটা একটু উন্নতির দিকে যাবে। বাংলাদেশের কৃষির বৈশিষ্ট্য কি? আমাদের বাংলাদেশের কৃষি হচ্ছে মূলত প্রকৃতি নির্ভর। ভারী শিল্পের অন্তর্ভুক্ত কোনটা?
লোহা ও ইস্পাত শিল্প হচ্ছে ভারী শিল্প। লোহা টোহা দিয়ে বড় বড় জাহাজ বানানো, গাড়ি বানানো ভারী শিল্প। বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান নিম্ন হওয়ার কারণ কি? কি কারণ? আমাদের নিম্ন মাথা পিছু আয়, আমাদের আয় কম, সো জীবনযাত্রার মানটাও নিম্ন। এই তো এর মাধ্যমে আমাদের আরো একটা অধ্যায় শেষ হয়ে গেল। এবার লাস্ট অধ্যায়। দেখো প্রশ্ন কিন্তু বহুত আছে, বাট আমরা হচ্ছে এই যে 1-1.5 ঘন্টার ভিতরে তোমাদের একেবারে ক্রিম সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধরতেছি, যাতে প্রশ্ন কমন পড়ে যায়। ঠিক আছে, কমেন্ট করে জানাও কিন্তু কেমন লাগতেছে, কমেন্ট করে একটু জানাও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে দিও। লাস্ট, বাংলাদেশের পরিবার কাঠামো এবং সামাজিকীকরণ। এখানে কিন্তু একটু বিদঘুটে টাইপের কিছু প্রশ্ন আছে, দেখি আমরা। সমাজ কাঠামোর মৌল সংগঠন কোনটা? এক কথায় উত্তর পরিবার। পরিবার সমাজ কাঠামোর কি? আগেরটাই মৌল সংগঠন। গোষ্ঠীগত জীবনের আদি ধাপ পরিবার, পরিবার থেকে একটা বিশাল গোষ্ঠী গড়ে ওঠে, রাইট? স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবার কত প্রকার? স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবার 3 প্রকার। একটা হচ্ছে এক পত্নী, বহুপত্নী, বহুপতি। এক পত্নী হচ্ছে একটা বউ, বহুপত্নী হচ্ছে 2-3টা বউ, আর বহুপতি মানে অনেকগুলো স্বামী। আমাদের এখানে অনেকগুলো স্বামীর সংসার নাই, কি চীনের তিব্বতে কিন্তু আছে। সো 3 প্রকার। কোন ধরনের পরিবার বাংলাদেশে দেখা যায় না? বহুপতি পরিবার বাংলাদেশে দেখা যায় না। বহু স্বামী গ্রহণ পদ্ধতির প্রচলন কোথায় ছিল? এই যে তিব্বতে ছিল, এখনো কিছু কিছু জায়গায় আছে তিব্বতে। বিবাহের পর নবদম্পতি স্ত্রী পিতৃগৃহে বসবাস করলে তাকে কোন ধরনের বলা হয়? নবদম্পতি স্ত্রীর পিতৃগৃহে, মনে করো আমি আর একজন বিয়ে করলাম এবং যারে বিয়ে করলাম তার বাড়িতে গিয়ে থাকা শুরু করলাম, এটাকে বলা হবে মাতৃবাস। মানে আমার যখন সন্তান হবে, সেই সন্তানের মা যেই বাড়ি থেকে আসছে ওই বাড়িতে আমরা থাকলাম, এটাকে হচ্ছে মাতৃবাস বলা হচ্ছে। মানুষ পরিবার গঠন করে কেন? মানুষ পরিবার গঠন করে জৈবিক চাহিদা পূরণ করার জন্য। মানে জৈবিক চাহিদা পূরণ, মানে আমাদের যে জৈবিক চাহিদা আছে এটা পূরণ করার জন্য সলিড এবং হচ্ছে সমাজ স্বীকৃত উপায় হচ্ছে পরিবার গঠন করা। ঠিক আছে। শিশুর আচার আচরণগত জ্ঞান অর্জন পরিবারের কোন কার্যাবলীর অন্তর্ভুক্ত? শিশুর আচার আচরণগত যেই একটা ব্যাপার স্যাপার আছে, এটা কি শিক্ষাদানের মধ্যে পড়ে যায়? যে শিশু কেমন হবে এটা পরিবার তাকে শিক্ষা দিবে, রাইট? শিশুর সবচেয়ে কাছের মানুষ কে? বাবা মা। মানুষের ব্যক্তিত্ব বিকাশে কয়টি উপাদান কাজ করে? বইয়ের ভিতরে বলা আছে ঠিক 3টা উপাদান। সমাজ, সামাজিক রীতিনীতি, তারপর আরেকটা কি যেন একটা, বুঝতে পারছো? 3টি উপাদান মনে রাখবা। কোনটি মানুষের সমাজ জীবনের মূল বিষয়? সমাজ জীবনের মূল বিষয় হচ্ছে মিথস্ক্রিয়া। মিথস্ক্রিয়া মানে কি? ইন্টারঅ্যাকশন। আমি তোমার সাথে কথা বলতেছি, তুমি আমার সাথে কথা বলতেছো, আমি তোমার প্রয়োজনে আগাচ্ছি, তুমি আমার প্রয়োজনে আগাচ্ছ। একটা সমাজে তো এটাই হয়। সমাজে মানুষ কেন থাকে? সবাই সবাইকে সহযোগিতা করার জন্য। সমাজ জীবনের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মিথস্ক্রিয়া। শিশুর সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম কোনটা? পরিবার। সামাজিকীকরণ কি? একটা শিশু পরিপূর্ণ মানুষ হয়ে উঠতেছে কিনা, আচরণ শিখতেছে কিনা, এই প্রসেসটার ভিতর দিয়ে যাওয়া, এটাই সামাজিকীকরণ। পরিবার এখানে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। পরিবারহীন শিশুটি একটি পশুর মতো আচরণ করেছিল। এখানে একটা উদ্দীপক আছে, একটা উদ্দীপকের ভিতরে বলা আছে যে একটা শিশু বন জঙ্গলে বড় হয়েছে, মনে করো বন জঙ্গলে বড় হয়ে সে পশুর মতো আচরণ করতেছে। কারণটা কি? সে পরিবার পায় নাই, সে পরিবারের কাছ থেকে শিখতে পারে নাই, সে পশুদের সাথে বড় হয়েছে, পশুর মতো হয়ে গেছে। এটাই বোঝাইছে যে পরিবারহীন শিশুটি একটি পশুর মতো আচরণ করছিল। শিশুটির মধ্যে কোনটির অভাব পরিলক্ষিত হয়? সামাজিকীকরণ। কারণ সে সমাজে থাকে নাই, তো সমাজের নিয়ম কানুন সে শিখে নাই, পশুর সাথে থাকছে, পশুর মতো শিখছে। সদ্য বিয়ে করা চাকরিজীবী সুহেল জামাল সাহেবের বাসায় সাবলেট হিসেবে ওঠেন। দুজনে নতুন সংসার গোছাতে এখন ব্যস্ত। বসবাসের ভিত্তিতে সুহেলের পরিবারটি কোন ধরনের? এটা হচ্ছে নয়াবাস। সে মায়ের বাসাতেও থাকতেছে না, বাবার বাসাতেও থাকতেছে না, নিজেই নতুন করে থাকতেছে, এটাকে নয়াবাস বলে। শহর অঞ্চলে এই নয়াবাস পরিবারটা কিন্তু অনেক বেশি। বর্তমানে এই ধরনের পরিবারের বিস্তৃতি ঘটার কারণ কি? কেন এটা বর্তমানে নয়াবাস কেন বাড়তেছে? কারণ নিজের কর্তৃত্বে থাকার একটা অভিপ্রায়, যে আমি আমার মতো করে থাকবো, এটা একটা। দ্বিতীয়ত হচ্ছে যদি মনে করো কেউ ঢাকায় চাকরি করে, যেমন আমি তো আমার আব্বা মার সাথে থাকতে চাইছিলাম, কিন্তু ঢাকায় চাকরি করি, তো আমাকে ঢাকায় থাকা লাগতেছে। এরকম বহুত মানুষ আছে পেশা সংক্রান্ত কারণে। আর্থিক অসচ্ছলতার জন্য এটা ঘটে না, বরং সচ্ছল হইলেই কেউ কেউ এই কাজ করে। তার মানে 1 আর 2 ছিল এখানে। হ্যাঁ, নিজের কর্তৃত্বে থাকার অভিপ্রায় এবং পেশা সংশ্লিষ্টতার কারণে। সামাজিকীকরণের ফলে শিশুর কি হয়? ব্যক্তিত্বের বিকাশ ঘটে, সামাজিক গুণাবলী বৃদ্ধি পায়। অভিযোজন মানে কি? খাপ খাইয়ে নেওয়ার যেই একটা দক্ষতা, এটা বৃদ্ধি পায়।
রহিমের মায়ের মৃত্যুর পর তার বাবা দ্বিতীয় বিয়ে করেন। রহিম ক্লাসে অমনোযোগী থাকে, বন্ধুদের সাথে মেলামেশা করে না। পরবর্তীতে সে অসুস্থ হয়ে পড়ে। রহিমের এই পরিণতির জন্য সামাজিকীকরণের কোন মাধ্যমটা দায়ী? পরিবার। কারণ ওই যে তার মা নাই এবং তার নতুন যেই তার বাবা যাকে বিয়ে করে নিয়ে আসছে সেখান থেকে সে পরিপূর্ণ সাপোর্ট পাচ্ছে না, আর পরিবার থেকে সাপোর্টটা না পাওয়ার ফলে সে এরকম বকে যাচ্ছে। তার মানে সামাজিকীকরণ যে হচ্ছে না, মূল কারণ পরিবার। রহিমকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে কারা? সহজ, শিক্ষকরা পারে, বন্ধু বান্ধব পারে, সাংবাদিক পারে না। সাংবাদিক নিউজ করলেও আরো মনটা খারাপ হয়ে যাবে ওর। তো শিক্ষক এবং বন্ধু বান্ধব। বিয়ের পর থেকে মনসুর আলী তার স্ত্রী পিত্রালয়ে বসবাস করছেন। মনসুর আলী কোথায় থাকতেছে? তার স্ত্রীর বাড়িতে, তার স্ত্রীর বাবার বাড়িতে থাকতে। তার মানে কি এটা মাতৃবাস পরিবার। মানে মনসুর আলী এবং তার স্ত্রীর যদি কোনো সন্তান হয়, ওই সন্তানকে যদি তুমি জিজ্ঞেস করো যে এই তোমরা থাকো কোথায়, ও বলো আমার মায়ের বাড়িতে থাকি, দ্যাটস ওয়াই এটা মাতৃবাস। হা, কই কি রে, কাজ করো না, শেষ হয়ে গেল নাকি? শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আচ্ছা, এখানে থ্যাংক ইউ সেক্টর নাই। ওকে, তার মানে হচ্ছে আমরা মোটামুটি শেষ করে ফেললাম। তো তোমাদের সবার পরীক্ষা ভালো হোক, সেই শুভকামনা জানিয়ে শেষ করতেছি। আর হ্যাঁ, পরীক্ষা কেমন হইলো অফকোর্স জানাবা। আর পরীক্ষার সময় অফকোর্স মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিবা, এবং যে জিনিসটা আগে, মানে যে জিনিসটা তুমি ভালো পারো সেটা আগে অ্যান্সার করবা, এবং তাড়াহুড়া করবা না। আমি যেমন তাড়াহুড়া করে পড়াই দিলাম, কারণ তুমি সারা বছর পড়ছো, এখন জাস্ট হচ্ছে শুনে শুনে তুমি অ্যান্সার করবা। দ্যাটস ওয়াই আমি এখানে কিন্তু সময় নষ্ট করিনি। সো থ্যাংক ইউ অ্যান্ড বেস্ট অফ লাক। একদম লাভ ইউ অনুযায়ী দিয়ে দিলাম। সো এরপরে হচ্ছে যেখানেই দেখা হোক না কেন ডাক দিয়ে কথা বলবা, আমরা মানে কথা বললে আমি আর খুশি হব। সো যেহেতু হচ্ছে তোমাদের সাথে বেশ কিছুদিন একটু গ্যাপ তৈরি হবে, রেজাল্ট দিলে তখন তোমাদের সাথে দেখা সাক্ষাৎ হবে। সো থ্যাংক ইউ সো মাচ, বাই। ভালো পরীক্ষা দাও, শুভকামনা সবার জন্য।